আফনান ভাইয়ের কাছে আবারও ফিরে যাই। সেকেন্ড স্টোরিটা শুনবো আফনান ভাই আপনার কাছ থেকে, তারপরে আবারও ফিরে আসছি। থ্যাংক ইউ রাসেল ভাই। এবার যে সেকেন্ড স্টোরিটা শেয়ার করব, এটার সাথে আমি ইনভলভ আছি কিছুটা। আচ্ছা, তো অনেকদিন পরে আজকে মানে আমার মোটামুটি রিলেটেড একটা ঘটনা আজকে বলবো। রাসেল ভাই, সময়টা ছিল 2016 সালের একদম শেষ দিকে। তখন আমি আপনার ওয়ার্ল্ডের একটা রিনাউন্ড মাল্টিন্যাশনাল কোম্পানি, একটা কুরিয়ার কোম্পানিতে আমি চাকরি করতাম, সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে এয়ারপোর্টে আমি জব করতাম। আচ্ছা। তো তখন আমাদের ওই কোম্পানিটা তখন আবার আর একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে মার্জ হয়ে যায়, মানে ওইটা কিনে নেয় আর কি। তো কিনে নেওয়ার ফলে যেটা হয়, মানে রেগুলার অনেক শিপমেন্ট আসতো। ওই শিপমেন্টগুলো আবার আমাদের যিনি এয়ারপোর্ট মানে যিনি ম্যানেজার ছিলেন, ওই স্যারকে আবার এগুলো অনেক কষ্ট করে আবার মানে হেড অফিসে গিয়ে মানে গুলশানে এসে এটা করতে হতো আর কি। তো একদিন যেটা হয় রাসেল ভাই, উনি গুলশানে আসেন, আসার পরে উনি কাজ যাই হোক করেন আর কি। কিন্তু আমি মাঝে মাঝে আসতাম, মানে আমাদের কাজ ওইভাবে এখানে ছিল না, হঠাৎ হঠাৎ আসতাম জরুরি কোনো কাজ থাকলে। তবে এমনিতেই আমি একদিন আসি, নতুন অফিস দেখার জন্য আসি আর কি। তো আসার পরে আমি যখনই ওই মানে নতুন একটা মানে মেইন বিল্ডিং ছাড়া আর একটা বিল্ডিং এ অফিসটা নেওয়া হলো পাশেই আর কি, আর একটা জায়গায়। তো আমি যখনই রাসেল ভাই ঢুকি, পুরো বিল্ডিংটা এসি করা ছিল। আমি যখনই ঢুকি সিঁড়ির কাছ থেকে হঠাৎ করে আমার মনে হলো একটা গরম বাতাস আমাকে মানে সজোরে ধাক্কা দিল। তো আমি চিন্তা করলাম যে চারদিকে আটকানো এরকম গরম বাতাস বা এই টাইপের জিনিস আসার কথা না, তারপর হতে পারে, হয়তো বা হতেই পারে, এই চিন্তা করলাম। তো আমি ভিতরে গেলাম, যাওয়ার পরে আমার এক কাজিন ছিল ওখানে জব করতো, তো ওর সাথে কথা টথা বলে আমি জিজ্ঞেস করলাম যে আসলে মানে ঢোকার সাথে সাথে এরকম একটা বিষয় হলো। তখন দেখলাম যে সবাই একে অন্যের দিকে মানে তাকাচ্ছে, মনে হলো যে ওরা কিছু লুকালো আর কি। আচ্ছা। তারপর যাই হোক আমি ওখান থেকে চলে আসি বাসায়। আমি এই ঘটনার 2 দিন পরে, মানে যখন কাজের প্রেশারটা একটু কম ছিল, সাধারণত আমাদের স্যাটারডেতে মাল ডেলিভারি হতো না এয়ারপোর্টে, ওই দিন আমাদের প্রেশারটা খুব কম থাকতো। তো ওই দিন আমি আমার ম্যানেজার স্যারের সাথে ঘটনাটা শেয়ার করলাম যে স্যার এই তো ঘটনা, আমি তো গেলাম, যাওয়ার পরে মানে হঠাৎ করে এই একটা বিষয় আমার কাছে একটু খটকা লাগলো। মানে আমি এমনিতেই আসলে শেয়ার করেছি ওনার সাথে। আচ্ছা। তখন রাসেল ভাই উনি ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। তো উনি বললেন যে মানে 2 days ago, মানে 2 দিন আগে উনি ওই বেশ কিছু ডকুমেন্টস নিয়ে হেড অফিসে যান। যাওয়ার পরে কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। তখন নতুন যে অফিসটা ছিল সেটা উপরতলায়, মানে দোতলা বিশিষ্ট একটা, মানে বাড়িটাই ছিল 2 তলা বিশিষ্ট বাড়ি। তো ওই উপরতলায় মানে গেস্ট রুম ছিল, যদি কোনো কারণে কোনো ডেলিগেটস আসে তাদেরকে থাকার ব্যবস্থাও সেখানে ছিল। তখন বলা হলো যে আপনি আজকে রাতে কষ্ট করে বাসায় যাওয়ার দরকার না, আপনি এখানেই থাকেন। তখন উনি সারাদিন অত্যন্ত মানে পরিশ্রম করেছেন। তো উনি সেখানে দ্রুত কাপড় চোপড় ছেড়ে দ্রুত মানে উনি শুয়ে পড়েন। শুয়ে পড়ার সাথে সাথে মানে উনি তখনও ঘুম আসে নাই, হঠাৎ করে উনি দেখেন যে একটি মানে মহিলা ওনার রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে। আচ্ছা। এবং শুধু মহিলা না, আবার দেখে একটা বাচ্চা বাইরের যে করিডোর আছে, দরজাটা খোলা ছিল, বাইরের করিডোর দিয়ে দৌড়াদৌড়ি করছে। আচ্ছা। তখন উনি জানতেন যে এখানে রাত্রে কেউ থাকে না, কিন্তু নিচে হয়তো বা ওই যে আমাদের যে নাইট গার্ড এরা থাকতে পারে। তখন চিন্তা করে যে এখানে মহিলা আসলো কোথা থেকে বা বাচ্চা আসলো কোথা থেকে, এটা তো আসলে ইম্পসিবল। তখন উনি যখন লাইট জ্বালালেন দেখেন কিছুই নেই। উনি আবার নিচে গেলেন, নিচে যাওয়ার পরে যেখানে নাইট গার্ড ছিল অফিসের, তো বললো যে এখানে কি কোনো মহিলা বা বাচ্চা আপনারা দেখেছেন বা এখানে কেউ থাকে? তখন আর কি ওরা বলেন যে না, তো এখানে কেউ থাকে না, এরকম তো কেউ থাকে না, আপনি হয়তো ভুল দেখেছেন, আপনি করেন, আপনি গিয়ে শুয়ে পড়েন বাসায়, মানে উপরে গিয়ে শুয়ে পড়েন। উনি শুয়ে পড়েন রাসেল ভাই। এরপরে মানে ঘটনাটা আরো মারাত্মক। জি। উনি দেখছিলেন এরপরে ওনার রুমের মধ্যে একটি মহিলা এবং একটি বাচ্চা দুজনই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। এই দৃশ্য দেখার পরে আসলে রাসেল ভাই উনি যেই ড্রেসেই ছিলেন মানে দৌড়ে নিচে নেমে আসেন এবং দারোয়ানকে বলেন, তো আসলে বলেন তো ঘটনাটা কি? তখন ওরা বলে যে স্যার আপনি কি কিছু দেখেছেন? বলে যে হ্যাঁ আমি দেখেছি। তখন বলে যে স্যার মানে এখানে একটু সমস্যা আছে। তখন উনি সাথে সাথে অফিসের এমডি সাহেব স্যারকে ফোন করেন।
ফোন করার বলে উনি বলেন যে স্যার আমি এখানে আর 1 সেকেন্ডও থাকবো না, আপনি যেভাবে হোক রাত্রে আমাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তখন এমডি স্যার ওই রাত 3টা 3:30টার দিকে গাড়ি পাঠিয়ে, ওনার বাসা ছিল উত্তরা তখন ম্যানেজার স্যারের, তখন তাকে ওখানে পাঠিয়ে দেন রাসেল ভাই। তো ওই বাসাটা রাসেল ভাই মানে যারা নাইট গার্ড ওদের বর্ণনা অনুযায়ী যে রাতের বেলা ওই রুমে আলো জ্বলতে দেখতো, কখনো আলো জ্বলে নিভে যায়, কখনো বাচ্চাদের মানে হাসির শব্দ, তো এরকম শব্দ শুনতো, নাইট গার্ডরাও শুনতো। এটা আমাদের অফিস থেকে মানে বলা ছিল যে রাতের বেলা ওখানে যেন কেউ না থাকে আর কি। দিনের বেলা রাত 9টার পরে ওই অফিসে আর কেউ থাকতো না। সাধারণত মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো আছে আর কি, বা আমাদের যে কোম্পানিটা ছিল কুরিয়ার কোম্পানি, 24 আওয়ার্স মানে কল সেন্টার সার্ভিসটা ছিল, কিন্তু ওই অফিসে কিন্তু আসলে কল সেন্টারটা স্থাপন করা হয় না, এটা অন্য জায়গা করেছে। যদিও এখন ওই অফিসটা এখন আর নাই, ওটা ছেড়ে দিয়ে এখন হেড অফিসে ওটাকে শিফট করা হচ্ছে এই সমস্ত কারণগুলোতে। তো পরবর্তীতে আসলে আমি জিনিসটা অ্যানালাইসিস করেছিলাম যে আসলে কি কারণে। তো ওইটা ছিল একজন ক্রিশ্চিয়ান ভদ্রলোকের বাড়ি। তো ওনার একটা বাচ্চা ছিল এবং ওয়াইফ ছিল, হয়তোবা পারিবারিক কলহের কারণে ওনার ওয়াইফ নিজেও সুইসাইড করে, এবং সুইসাইড করার আগে ওনার বাচ্চাকেও মানে কি বলবো আর কি, মা তার সন্তানকে আগে ফাঁসিতে ঝুলিয়েছে, তারপর উনি নিজেও ফাঁসিতে ঝুলিয়ে মানে সুইসাইড করে। এবং এরপরে ওই ক্রিশ্চিয়ান ভদ্রলোক উনি আমেরিকাতে চলে যান। উনি এখন পর্যন্ত আর ফেরত আসেন না আমেরিকা থেকে। আর ওই বারটা বিভিন্ন অফিসের কাছে ভাড়া দিয়ে দেন, কিন্তু এই বিভিন্ন অফিস কেউই মোটামুটি 6 মাস কন্টিনিউ করতে পারেনি। এবং আমাদের যে কোম্পানিটা ছিল ওই সময় যখন আমি জব করতাম ওখানে, ওরাই মনে হয় সর্বোচ্চ 1 বছরের মতো কন্টিনিউ করেছিল। এরপরে আর ওনারা ওখানে অফিসটা কন্টিনিউ করতে পারে নাই সঙ্গত কারণে। আমি মানে বাড়িটারই বলছি না, যারা অন্তত গুলশান 2-এ থাকেন তারা হয়তো বা এই বাড়িটা সম্পর্কে আপনার অবগত আছেন। তো এটাই ছিল রাসেল ভাই, যেহেতু আমি মোটামুটি ফার্স্ট আমি এটা এক্সপিরিয়েন্স মানে করেছিলাম যে এখানে হয়তো বা কিছু থাকতে পারে, এবং সত্যি রাসেল ভাই আমি অ্যানালাইসিস করে দেখলাম আসলেই এখানে এই সমস্যাটা আছে, যেটা আমাদের ম্যানেজার স্যারের সাথে ঘটেছিল এবং অনেকের সাথেই ঘটেছিল। তো আমি মোটামুটি ম্যানেজার স্যারের কাছ থেকে এই জিনিসটা শোনার পরে মানে আমি এতদিন তো আসলে বলি নাই, তা আজকে সুযোগ হলো, আজকে এই ঘটনাটা শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং আমি এখন চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা আমাকে একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় আমরা যাব। জি, হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি বাগানবাড়ি খিলক্ষেত থেকে আসছি। আমার নাম জাহিদ হাসান। আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমি এবং আমার আরো 3 বন্ধুর সঙ্গে ঘটা। ঘটনাটা আমাদের সূত্রপাত শুরু হয়েছে সিলেট জগন্নাথপুর নামে এক এলাকায়। জি, আমরা সেখানে আমাদের একটা প্রজেক্ট ছিল। ঘটনাটা ঘটছে 2012 সালে। আমাদের একটা প্রজেক্ট ছিল জনপ্রকৌশল অধিদপ্তরের আন্ডারে। আমরা কোনো কিছু নাম বলবো না, জাস্ট আপনি ঘটনাটা বলবেন প্লিজ। তা আমরা যখন ওখানে গেলাম, আমরা যখন কাজ শুরু করছি, প্রথম দিন 3-4 দিন মোটামুটি ভালোই কাজ বাজ করলাম। এরপরে আমাদের মেইন যে কাজটা শুরু করা লাগে সে কাজটা যখন আমরা শুরু করলাম সবাই মিলে, শুক্রবার দিন জুমার নামাজ বাদে মিলাদ পড়াইয়ে কাজ যখন শুরু করা হইলো, তো আমাদের কাজ প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন ভালোই চললো। চতুর্থ দিনেই হচ্ছে একটু মানে একটা দুর্ঘটনা ঘটছে। তো আমাদের কাজ যেহেতু মেকানিক্যালি, তো সেক্ষেত্রে আমাদের লোহালক্কর একটু বেশি ব্যবহৃত হইতো। তো আমাদের যে পাইপটা দিয়ে আমরা ড্রিল করতাম সে পাইপটা ছিঁড়ে যাওয়ার কারণে আমাদের কাজ কামে একটু ব্যাঘাত ঘটছে। তো আমরা আবার নতুন করে সে পাইপগুলা উঠানোর চিন্তা ভাবনা করতেছিলাম। তো এর মাঝখানে আমরা রাত্রেবেলা আমাদের একটু বলে নেই, আমাদের কাজের যে জায়গাটা তার পাশ দিয়ে একটা নদী গেছে। তো এই নদীতে আমরা রাত্রে 4-5 জন বন্ধু বান্ধব মিলা মাছ ধরতাম আর কি। তো মাছ ধরতে ধরতে প্রায় অনেক দূর যেতাম, আবার মাঝখানে নদীটা একটু শুকনো চর যাচ্ছিল, সেই নদীটা পার হয়ে আবার ওপার দিয়ে আসতাম। আসার সময় একটা ব্রিজ পড়ে আর কি, আমাদের বাসার সামনে একটা ব্রিজ পড়ে। সে ব্রিজ পার হইয়া একটা পাবলিক টয়লেট ছিল। আমরা যখন সেই টয়লেটের কাছে আসছি তখন একটা মানে বিকট একটা শব্দ হইলো। তা আমরা বুঝতে পারলাম যে শব্দটা ওই পাবলিক টয়লেটের ভিতর থেকে আসছে। জি। তো আমরা যখন শব্দটা শুনলাম আবার পিছনে গেলাম, পিছনে যাওয়ার পরে টয়লেটের ভিতরে দেখলাম যে না, এই শব্দটা এখানে না। আবার যখন সামনে গেলাম, সামনে যাওয়ার পর আবার আরেকটা শব্দ, পরে আবার পিছনে গেলাম। যাই হোক, একটু বলে নেই যে ওই টয়লেটটা এত দরজাটা এত শক্ত ছিল যে অনেক জোরে ধাক্কানোর পরে খুলতো। আচ্ছা।
কিন্তু এত জোরে শব্দ, মানে এত ইজিলি খুললে মানে এত একটা শব্দ হওয়ার কথা না। তো আমরা যখন আবার দেখার পরে আবার সামনের দিকে যাইতেছি, তখন দেখি মানে যে চাক্কা যদি কোনো গাড়ির চাক্কা যদি ব্লাস্ট হয় সেরকম একটা শব্দ। পরে আমরা আবার পিছনে গেলাম, পিছনে যাওয়ার পরে দেখি যে না, আমার এক ফ্রেন্ড ছিল রতন নামে, সে ভিতরে যখন সে ঢোকার পরে দরজাটা অটোমেটিকলি লক হয়ে গেছে। আচ্ছা, সে বাড়াইতেও পারতেছে না, আমরা দরজা খুলতেও পারতেছি না, সে অনেক চিল্লাচিল্লি করতেছে। পরে হিরু নামে এক ছেলে ছিল, সে অনেক দৌড় দিয়ে বাসার দিকে চলে গেছে। আমরা ওখানে ছিলাম আরো 4 জন থাকার পরে আমরা যখন দরজা অনেক ধাক্কাধাক্কি করার পরে যখন দরজাটা খুললো, ও যখন বাড়ার পরে দেখলাম যে ব্রিজের শেষ প্রান্ত থেকে একটা হাত, মানে হাতটার আমি মানে উদাহরণটা দিতে পারবো না, এমন কালো এবং মানে লম্বা লম্বা পশমের একটা হাত, মানে দরজাটা ভিতরের দিকে ঠেলতে আছে আবার বাইর করতে আছে। তো তারপর যাই হোক আমরা দৌড়ে বাসায় আসলাম। বাসায় আসার পরে তারপরের দিন আমাদের মন মানসিকতা এমনিই খারাপ, যেহেতু আমাদের প্রজেক্টটায় অনেক দুর্ঘটনা ঘটতে আছে। তো আমরা যেখানে কাজ করতাম পাশে সিটি কর্পোরেশনের লোকজন ছিল, তো তারা বলতেছে যে তোমাদের কাছে এই প্রবলেমটা হচ্ছে, এখানে অনেক দিন আগে হিন্দুদের এলাকা ছিল, সেহেতু এখানে হয়তো শ্মশান ছিল একটা, যার কারণে তোমাদের যে পয়েন্টটা পড়ছে সেই শ্মশানের মধ্যে পড়ছে, শ্মশানের মাঝখানেই পড়ছে, যার কারণে হয়তো এই প্রবলেমটা দেখা দিতেছে। আমরা ওইসবে বিশ্বাসী ছিলাম না যে এগুলো আছে কি না। তো তারপর আমরা আমাদের মতো কাজকাম করতেছিলাম, কিন্তু মানে দুর্ঘটনার পর দুর্ঘটনা, একটার পর আরেকটা, একটা সলভ নাই করতে আর একটা শুরু হইতো। আবার আমরা চিন্তা ভাবনা করতাম যে এটা কিভাবে নতুন করে আবার করা যায়। তো লাস্ট যে একটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে আমাদের 2.5 ইঞ্চি মোটা একটা লোহার রড যা ব্যান করা ছিল, আমরা তার কপ্পা বলে মানে ডাকি, নাম জানি। তো ওই কপ্পার রড যখন পাইপটা ছিঁড়া গেছে, আমাদের প্রথম পাইপটা যে কাজের 4র্থ দিনে ছিঁড়া গেছে, সে পাইপটা যখন উঠার জন্য চেষ্টা করতেছিলাম, তখন দ্বিতীয়বারের মতো ওর সাইড দিয়ে আরেকটা পাইপ নামাইছিলাম প্রথম পাইপটা সম্প্রসারণ করার জন্য। তো ওই পাইপটা যখন নামাইছিলাম, আমার একটা ফ্রেন্ড ছিল রতন, ও আর আমি, ও আস্তে আস্তে ডাউন দিতেছে আর আমি চেন্টন নামে একটা যন্ত্র আছে সেটা লড়াইতেছি, ঘুরাইতেছি আস্তে আস্তে। তো যখন ঘুরাইতেছি হুট করে ওই 2 ইঞ্চি মোটা একটা শেপ, ওটা মানে সিরা যে পাইপটা আমি ঘুরাইতেছি সেটা সহ আমাদের 36 ইঞ্চি একটা কেচিং ছিল, মানে পাইপ ছিল মোটা, সে পাইপের মধ্যে ঢুকে গেছে এবং কি আমার সহ নিয়ে যেতে যাচ্ছে। তো আমার সহ যখন নিয়ে যেতে চাচ্ছে, ওপর থেকে একটা নাট বল্টু সিরা এসে আমার কপালে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে আমি ছিটকায় দূরে পড়ে গেছি, এমনকি আমার যে ওই পাইপটা ছিল ওই পাইপটা নিচের মধ্যে ঢুকে গেছে। তো পরে উঠাইতে পারি না, সেদিন সারা রাত গেছে। পরের দিন ওই সিটি কর্পোরেশন লোকের মধ্যে একজন বৃদ্ধ লোক ছিল, উনি বলল যে এখানে একটা মাজার আছে, তোমরা মাজারের মধ্যে যাইয়া কিছু সিন্নি মিন্নি দাও, দেওয়ার পরে দেখো যে ওঠে কিনা, কারণ এখানে যেহেতু শ্মশান ছিল, হিন্দুরা লাশ পোড়াইতো। তো ঘটনা এখানে শেষ হলে হইতো, কিন্তু ঘটনা মনে হয় যে ওখান থেকেই শুরু। আমরা যখন আবার ওই পাইপ উঠানোর চেষ্টা করতেছি, কিন্তু পাইপ উঠতেছে না। তো তার পরের দিন প্রায় শনিবার কি রবিবার দিন, সঠিক মনে নেই, সেদিন একজন ভদ্রলোক আসলো, দাড়িওয়ালা, অনেক মুরব্বী টাইপের। ওনারে এর আগে আমরা ওই জায়গায় দেখি নাই বা ওই এলাকায় দেখি নাই, এমনকি আমরা না, শুধু ওই এলাকার যে বাসিন্দা আছে যারা ওখানে থাকে তারাও দেখে নাই এই লোকটারে। তো উনি এসে বলতেছে যে এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে একটা মাজার আছে, কালুর মাজার, তো সেই মাজারে তোমরা ছিন্নি টিন্নি দাও, দেখবা যে সব সমস্যা সমাধান হয়ে যাবে। তো যদিও বা আমাদের বিশ্বাস ছিল না, কাজের ক্ষেত্রে না, মানে অনেক টাকার কাজ, আমরা যদি কাজটা সাকসেস করতে না পারি তাহলে কোম্পানির অনেক লস হয়ে যাবে, আর একটা রিপুটেশনের ব্যাপার ছিল। তা আমরা যখন ওই ভদ্রলোক যখন ওই কথাটা বলার পরে বললো, আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমরা মাজারে ছিন্নি দিব। তো মাজারে ছিন্নি দিব আমরা। তারপরের দিন রাত্রেবেলা আলোচনা করার পরে সকালবেলা ওই সিটি কর্পোরেশনের ওই ভদ্রলোকরে, যে মুরব্বী টাইপের, ওনারা ডাক দিয়ে বললাম যে মুরব্বী কি করা যায়। ওনার টাকা পয়সা দিলাম, উনি ছিন্নি টিনি রেডি করলো। রেডি করার পরে আমরা ওই মাজারে গেলাম। মাজারে যাওয়ার পর ছিন্নি দেওয়ার পরে আইসা ওই আমরা মেকানিক্যাল জগ ইউজ করলাম পাইপে। মেকানিক্যাল জগ ইউজ করার পর আমি আর রতন, ছেলে ফেলে যারা আছে কাজের, তারা সবাই ঘুমাইছে, অনেক টায়ার্ড। তো আমরা 2 জন যখন হালকা একটু লাড়াচাড়া দিলাম, তখন দেখি আমাদের যে পাইপটা সিরা পড়ছে, মাটির মধ্যে আটকায় গেছে, সেই পাইপটা ইজি উঠতেছে। তো তখন আমরা পোলাপানির ডাক দেওয়ার পরে সবাই মিলা আমরা পাইপটা উঠাইলাম, এবং শেষের দিকে আমরা কাজটা ঠিকই করছিলাম, মানে সাকসেস হয়েছিলাম কাজ করে। তো তারপরের দিন যখন আমাদের কাম শেষ হয়ে গেল, যেদিন আমরা চলে আসবো,
সেদিন আমাদের ওই কাজের আমাদের যে পয়েন্টটা ছিল তার পাশে যে ঘর ছিল, যে একজন মহিলা, উনি আমাদের বলতাছে যে আসলে এখানে সমস্যাটা হয়েছে তোমাদের কাজের ক্ষেত্রে, আমরা যদি সেই সময় তোমাদের ওই কথাটা বলতাম হয়তো বা তোমরা কাজ না করে চলে যাইতা, আমাদের একটু সমস্যা হয়তো, আমরা তো পানি ছাড়া চলতে পারি না। তো এইখানে তোমরা যেদিন যেদিন কাজ শুরু করবা তার 2 দিন আগে একজন লোক তারে জবাই করে হত্যা করা হয়েছে। আমি জানি না রাসেল ভাই যে আসলে এখানে ভৌতিক কিছু ঘটনা আছে কিনা, তবে সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এইটা যে ওই ভদ্রলোক আইসা বলল যে তোমরা এখানে কালু নামের একজন মাজার আছে, সেখানে যাও, যা সিন্নি দাও, তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা তো তারে দেখিনি এর আগে ওই এলাকায়, এমনকি সেই এলাকার বাসিন্দার যারা আছে তারাও দেখেনি এর এলাকায়। তো এটা কি করে সম্ভব রাসেল ভাই, আমি আসলে বুঝতে পারতেছি না। জি, আর এই হচ্ছে আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। তো চলুন চলে যাই ঘটনায়। একজন কাঠুরিয়াকে কেন্দ্র করে এই ঘটনা, যার নাম খোদা নেওয়াজ। ষাটোর্ধ্ব এই কাঠুরিয়া, তিনি এবং তার সাথে থাকা আরো কয়েকজন কাঠুরিয়া মিলে বিভিন্ন জায়গায় গাছ কেনেন, কাটেন, কেনা বেচা করেন। এইভাবেই চলছিল তাদের। ছোটবেলা থেকেই তিনি এই কাঠের বিজনেসের সাথে ছিলেন, এজন্য গাছ খুব ভালো চিনতেন। ওনার বাড়ি ছিল গাজীপুর জেলার কাপাসিয়ার আমরাইদ গ্রামে। উনি কাছাকাছি আর একটা জায়গা, যে গ্রামের নাম হচ্ছে খিদিরপুর। এই খিদিরপুরে একটি বড় গাছ কেনেন। কথা ছিল কিছুদিন পরে সেই গাছটি কাটবেন। কথা অনুযায়ী উনি সহ আরো কয়েকজন মিলে চলে যান সেই গাছ কাটতে। গাছটি বেশ বড় ছিল, ডালপালা, তারপরে গাছের পাতা, সবকিছুই পরিপূর্ণ ছিল গাছে। গাছটি দেখে সাথে থাকা কয়েকজন কাঠুরিয়া বলছিল, গাছটি মনে হয় অনেক পুরনো, কাঠও ভালো পাওয়া যাবে, দামও ভালো পাওয়া যাবে। সবাই বলছিল হ্যাঁ তাই তো। কেউ কেউ বলছিল গাছটি দেখলে কেমন যেন ভুতুরে ভুতুরে লাগে, মনে হয় এই গাছে কতদিন যেন কেউ ওঠে না। যদিও সেটা কোনো ফলের গাছ ছিল না, তাই হয়তো বা কোনো মানুষ ওঠে না, কিন্তু এটাও দেখে বোঝা যাচ্ছিল আসলে এই গাছে মনে হয় অনেকদিন কেউ ওঠেনি। যাই হোক, ওনারা গাছ কাটা শুরু করে দেন। গাছ বিভিন্ন অংশে বিভক্ত করে তারা কাটতে থাকেন, কারণ আমরা জানি বড় বড় গাছ কাটার সময় একবারে কাটা যায় না, বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে গাছগুলো কাটতে হয়। গাছের একদম মাথার দিকে যখন কাটা শুরু করেছে এবং কাটার পরে সেটি যখন মাটিতে পড়ে যায়, যেখানে পরের কাছাকাছি দাঁড়িয়েছিলেন কাঠুরিয়া খোদা নেওয়াজ। এই খোদা নেওয়াজ কাঠুরিয়াকে কেন্দ্র করেই আজকের এই গল্পটি আবর্তিত হবে। উনি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন। গাছটি যখন মাটিতে পড়ে গেল ওই অংশটুকু, তখন দেখলেন ওই গাছের মাথার ওই অংশে একটি হাড়ির মতো কি যেন দেখা যাচ্ছে, এবং মাথার ওই অংশটি মাটিতে পড়ার সাথে সাথে ওই হাড়িটি পাশে ছিটকে পড়ে। ওই হাড়ির মধ্যে থেকে অদ্ভুত রকমের এবং বড় বড় দুটি ব্যাঙ বের হয়ে আসে। খোদা নেওয়াজ এটাও দেখেন ওই হাড়ির মধ্যে রয়েছে চকচকে স্বর্ণের মতো কিছু মোহর। এটি কি স্বর্ণ না অন্য কিছু সেটা উনি পরীক্ষা করেননি বা ওই সময় বুঝতে পারেননি, কিন্তু এতটুকু বুঝতে পারছেন এটা মূল্যবান কিছু। উনি হাত দিয়ে যখনই মোহরটি ধরেন, তখনই ওই যে দুটো ব্যাঙ, এই ব্যাঙ দুটি মাথা ঠুকতে ঠুকতে মারা যায়। হয়তোবা ব্যাঙ দুটি বুঝতে পেরেছিল এই মোহরগুলো মানুষের হাতে চলে গেছে, এটা আর তাদের নিয়ন্ত্রণে নাই। হয়তোবা এই মোহরগুলো পাহারার দায়িত্বে ছিল এই ব্যাঙ দুটি, তারা তো আর রক্ষা করতে পারল না, তাই হয়তোবা তারা সুইসাইড করেছিল। এটি আমাদের অনুমান, আসলে কি হয়েছিল সেটা আমরা জানি না, যে কেন ব্যাঙ দুটি
এভাবে মারা গেল। খোদা নেওয়াজ উনি ব্যাঙের এই মৃত্যু দেখলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ওইখানে গাছ কাটতে থাকা আরো কয়েকজন তারা কিন্তু এই বিষয়টি খেয়াল করেনি। খোদা নেওয়াজ যখন দেখলেন যে তারা এই বিষয়টি খেয়াল করেনি, তখন তিনি এই বিষয়টার পূর্ণ সদ্ব্যবহার করলেন। উনি দ্রুত হাড়ি সহ মোহরগুলো উনি লুকিয়ে ফেললেন এবং ওখানে থাকা যে গাছের পাতা, ডাল, এগুলো দিয়ে ঢেকে রাখলেন। তখন উনি অন্য সদস্যদেরকে বললেন, এই তোমরা তো অনেকক্ষণ গাছ কাটলাম, চলো এবার একটু খাওয়া দাওয়া করে আসি। অন্যরা বলল, হ্যাঁ তাই তো, বেশ খানিকক্ষণ তো কাজ করলাম, একটু খাওয়া দাওয়া করে আসার দরকার, চলো যাই। সবাই খাওয়া দাওয়া করার জন্য একটা জায়গায় চলে আসেন। খাওয়া দাওয়ার ঠিক মাঝামাঝির দিকে খোদা নেওয়াজ উনি বলেন, আমার খাওয়া হয়ে গেছে, আমার ক্ষুধা শেষ, আমি যাই দেখি, একটু গাছের কাছে যাই, ওদিকে কি অবস্থা। অন্যরা ঘুণাক্ষরেও কোনো সন্দেহ করতে পারেনি যে আসলে কি ঘটছে। খোদা নেওয়াজ আবার সেই জায়গাতে চলে যায়। ওখানে যে কাজটি করে, গাছের ডাল পাতাগুলো এক জায়গা করে এবং একটা স্তূপের মতো বানায়, তার মধ্যে ওই মোহর সম্বলিত হাড়িটি রেখে দেন। অন্য কাঠুরিয়া দেখলো যে বাহ, খোদা নেওয়াজ তো কাজ করছে, এই জন্য তারা আর কোনো সন্দেহ করেনি। কাজ শেষে খোদা নেওয়াজ খুব সুকৌশলে ওই হাড়ি ভর্তি মোহরটি উনি সাথে নিয়ে আসেন, যেটা তার সাথে থাকা অন্যরা কেউ টের পায়নি। এই হাড়িটি নিয়ে উনি ওনার বাড়ির পেছনে একটি জায়গায় গর্ত করে পুঁতে রাখেন। এদিকে ওনার মেয়ের বিয়ের কথা চলছিল। পাত্রপক্ষ মেয়েকে দেখে যায়, দিন তারিখও সব ঠিকঠাক হয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, সব বিষয় পাকাপাকি হওয়ার পরেও পাত্রপক্ষ কোনো এক অজানা কারণে এই বিয়েটি ভেঙে দেয়। বিয়ে ভেঙে যাওয়ার কারণে খোদা নেওয়াজ নিজেও মানসিকভাবে ভেঙে পড়েন, কারণ ওনার বয়স হয়েছিল, এই বয়সে মেয়েকে বিয়ে দেওয়াটাও জরুরি, আর ওই মেয়েটিও মানসিকভাবে ভেঙে পড়েন। খোদা নেওয়াজ যে কাজটি করেন সেটি হচ্ছে, ওই মোহর ভর্তি হাড়িটি উনি বাড়ির পেছন থেকে তুলে ওনার বাসার কাছাকাছি একটি কবরস্থানে নিয়ে যান এবং একটি ভাঙা পুরনো কবরের মধ্যে ওই হাড়িটি রেখে আসেন। উনি ভেবেছিলেন হয়তোবা হাড়ির কারণে এই সমস্যাটি হয়েছে। উনি ওই কবরের ভেতরে রেখে আসার কয়েকদিনের মধ্যেই ওনার মেয়েটি হঠাৎ অসুস্থ হয় এবং অল্প সময়ের মধ্যেই মারা যায়। মেয়ের এই হঠাৎ মৃত্যু উনি মেনে নিতে পারেননি, কিন্তু ওনার একটা দৈনন্দিন কাজ উনি প্রতিনিয়তই করে চলছিলেন। সেটি হচ্ছে, কবরের মধ্যে ওই হাড়িটি রাখার পর উনি প্রতিদিন 2-3 বার সেই হাড়িটি দেখতে যেতেন। গ্রামের লোকজন কিন্তু কয়েকদিন পর বিষয়টা লক্ষ্য করেন যে উনি তো আগে কখনো এভাবে আসতো না, এখন কেন আসে। এদিকে আরেকটি ঘটনা ঘটে। ওনার একজন ছেলে অসুস্থ হয় হঠাৎ করে, সেও মারা যায়। পুত্র এবং কন্যার মৃত্যুতে উনি শোকে কাতর হয়ে পড়েন। উনি বুঝতে পারেন যে উনি একটা বড় ধরনের অন্যায় কাজ করেছেন। ওই মোহরবর্তী হাড়িটি নিয়ে আসা উচিত হয়নি। ওদিকে গ্রামের লোকজন সন্দেহ করে খোদা নেওয়াজকে চাপ দেয় যে তুমি কেন কবরস্থানে যাও, আমাদেরকে বলতে হবে, আগে তো কখনো দেখতাম না এইভাবে আসা। উনি ইনিয়ে বিনিয়ে এড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও গ্রামবাসী সেটা ধরতে পারে। চাপের মুখে উনি সব ঘটনা খুলে বলেন। গ্রামবাসী বলেন, তোমার এই কাজটি করা উচিত হয়নি। যাই হোক, যেহেতু বিষয়টা হয়েই গেছে, তুমি কবরের মধ্য থেকে এই হাড়িটি সরিয়ে ফেলো, সেটা নিয়ে তুমি কি করবা এটা তুমি জানো। গ্রামবাসী যখন বুঝেছিল যে এই হাড়িটি ভয়ানক রকমের এক অভিশাপ নিয়ে আসে, এই জন্য তারাও এই হাড়িটির প্রতি কেউ লোভ করেনি। খোদা নেওয়াজ কথা দেন যে এই হাড়িটা উনি সরিয়ে ফেলবেন, কিন্তু একই উনি যখন হাড়িটি সরাতে গেছেন, তিনি দেখেন এই হাড়িটিকে পেঁচিয়ে রেখেছে ভয়ঙ্কর একটি সাপ। এই হাড়িটির কাছেও যাওয়া যাচ্ছে না। গ্রামের অনেকেই এই বিষয়টি লক্ষ্য করেছিলেন,
কয়েকজনও চেষ্টা করেছিলেন সেটিকে সরানোর, কিন্তু পারেননি। ওই হাড়িটিকে আর সরানো যায়নি। ওই হাড়িটি ওরকমই রয়ে গিয়েছিল। পরে কি হয়েছে ওই হাড়িটির কেউ বলতে পারে না, তবে এটা সত্য, ওই হাড়িটি কেউ সরাতে পারেনি। ছেলের মৃত্যুর কিছুদিন পর ওনার আচরণেও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। উনিও অনেকটা পাগলের মতো হয়ে যান এবং কিছুদিন পর মারা যান। ঘটনাটি আপাতত দৃষ্টিতে এখানেই শেষ, কিন্তু প্রিয় লিসেনার্স, আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? আমরা এটাই শিক্ষা পেলাম যে যখন আমরা কোথাও কোনো এই টাইপের সম্পদ দেখব, আমাদের উচিত সেটায় হাত না দেয়া। তবে সেখানে যদি কোনো প্যারানর্মাল কোনো বিষয় মনে না হয়, আমাদের উচিত সেটি মূল মালিকের কাছে ফেরত দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা। আর যদি বোঝা যায় যে এর মধ্যে প্যারানর্মাল কোনো বিষয় হতে পারে বা থাকতে পারে, তাহলে সেই বিষয়টিতে হাত না দেওয়াটাই উচিত হবে। আর যদি মনে করা যায় যে না, এখান থেকে এটা সরিয়ে ফেলার দরকার, তাহলে সেটি সরিয়ে একটি নির্জন স্থানে রেখে আসা উচিত। আর তা না হলে বা লোভ করলে এই ধরনের পরিণতি আমাদের সাথেও হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আরো একজন নতুন অতিথি আমাদের সাথে আছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আরেকবার বলতে হবে প্লিজ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমার নাম আসসালাম। কৌশিক, আমি থাকি হলো মিরপুর। জি। আর এই তো আজকে আমার ঘটনাটা হলো আসলে গত বছর শীতের সময় আমি যাই হলো আমার দাদাবাড়িতে। জি। দাদাবাড়িতে যখন বেড়াতে যাই, এটা ছিল খুলনা একটি জায়গা, বাগেরহাট সাইডে। তো রাত্রেবেলা শীতের সময় তো গ্রামে এমনি আপনার অনেক কুয়াশা থাকে আর ছিমছাম থাকে, চুপচাপ থাকে বেশি। তো আমরা উপরের তলায়, দোতলা একটি বিল্ডিং, দোতলায় আমরা ঘুমাচ্ছি। তো আমি, আমার ওয়াইফ এবং আমার বেবি। তো রাত্রে আনুমানিক 2:30-3টার দিকে ও আমার ওয়াইফ উঠেন ঘুম থেকে যে একটু ওয়াশরুম যাবে। ওয়াশরুমটা ছিল নিচতলায়, উপরে কোনো ওয়াশরুম নেই। তো সে যখন যাওয়ার জন্য, এমনি সাধারণত সে একটু ভয় বেশি পেত, তা আমাকে সে ডাক দেয় যাওয়ার আগে। তো ওই দিন কি মনে করে ভালো, ঠিক আছে সমস্যা নেই, ডাকার দরকার নেই, আমি নিজেই চলে যাচ্ছি। তো সে যখন যায়, দরজাটা খোলার পরে সে একটা শব্দ শোনার পরে ভয় পেয়ে আর বের হয় না, দৌড় দিয়ে সে আমাকে ডাকে যে দেখো তো, একটা আওয়াজ পেলাম, কে এটা, মানে কেউ আছে নাকি, তুমি দেখো, আমি বেরোবো না। তা আমি উঠলাম, দরজাটা খুললাম। তো দরজা খুলে দেখলাম একটা পা, এবং সাধারণত আমরা মানুষের পা দেখলে জুতো পরা থাকলেও কিছুটা তো চামড়া দেখা যাবে, সেটাই। কিন্তু এ বিষয়ে এখানে এরকম কিছু নাই। এবং আমি দেখলাম যে মানুষটার পা যতটুকু দেখা গেল, হাঁটুর থেকে নিচ অংশটা আমি শুধু দেখলাম, এবং পুরোটা সাদা, একদম দবদবা সাদা, এবং কোনো মানে একটু ডিফারেন্ট, মানে এরকম তো দৃশ্য কোনোদিন দেখিনি আমি। তো আমার মনে হলো না, এটা হয়তো পাঞ্জাবির পায়জামা পরা কোনো লোক হতে পারে, সাদা মোজা পরাও হতে পারে। সন্দেহ মনে করে আমি রুম থেকে বের হলাম। পাশে আর একটা রুম আছে, ওই রুমে পাটা চলে গেল, আমিও পিছন দিয়ে ঢুকলাম। পিছন ঢোকার পরে দেখি রুমের দুপাশে দুটো সিঙ্গেল খাট আছে। এক সাইডে খাটে একজন শুয়ে আছে এবং পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা। তো আমার তখন মনে হলো ঠিক আছে, আমার ছোট চাচা আমরা ঘুমানোর আগে দেখেছিলাম সে ওখানে ছিল, ওই ঘরে ফোন নিয়ে ফেসবুকিং বা কিছু একটা করছিল। তা আমার মনে গেছে চাচা হয়তো এখানেই নিচে যাওয়ার কথা, কিন্তু সে যায়নি, ওইখানেই ঘুমিয়ে পড়েছে। তো ঠিক আছে, তো আমি রুমে ফেরত আসলাম যে না, এরকম কেউ তো আমি দেখলাম না, এবং সম্ভবত ওই রুমে তো চাচা ঘুমানো, ওখানে তো কেউ ঢুকেনি। তো আমার বউয়ের প্রথম সন্দেহ ছিল যে এটা কোনো চোর নাকি। তো আমার তখন একটু সন্দেহ হয়েছিল যে এটা চোর না, এটা অস্বাভাবিক কিছু, যেটা আমরা শুনে থাকি। তো
আমি ওকে বললাম, না ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, এটা তেমন কিছু না। তারপরে ওকে নিয়ে আমি ওয়াশরুমে গেলাম। সকালবেলা আমি আমার চাচাকে যখন জিজ্ঞেস করলাম যে, চাচা, আমরা রাত্রে তো এরকম একটা ঘটনা ঘটলো, আপনি তো ওই রুমেই ছিলেন, আমি তো আপনাকে দেখলাম। তখন সে আমাকে বলল যে, না, আমি তো রাত্রেবেলা ছিলাম রুমে সঠিক, কিন্তু এরপরে তো আমি নিচে চলে গিয়েছিলাম আমার পরিবারের সাথে সাথে। তখন একটু ভয় লাগলো যে তাহলে কি আমি অন্য কিছু দেখলাম। পরে আমার দাদি, উনি এখন আর নেই, তো উনি তখন এই ঘটনাটা শুনে উনি অপেক্ষা করলো যে আমার স্ত্রী আমার থেকে একটু দূরে যাক, তারপরে সে কথা বলবে। আচ্ছা। তারপরে আমাকে সে ডেকে নিল কিছুক্ষণ পরে, সুযোগ বুঝে গেলাম। তখন আমাকে সে বলে যে ও অনেকদিন ধরেই আছে, এবং তোর দাদা মারা যাওয়ার পর থেকে আমি প্রায় দেখি, কিন্তু সে ক্ষতিকর কিছু করে না, ক্ষতিটতি কিছু করে না, এমনি আছে। এটা তার বিশ্বাস। তো এইটার পরে মোটামুটি একটা ধারণা হলো যে ঠিক আছে, তাহলে আসলেই মনে হয় কেউ আছে। তারপরে ঢাকায় ফেরার পরে আমি আমার ওয়াইফকে বলি যে দাদির সাথে এই কথা হয়েছিল এবং চাচার সাথে এই কথা হয়েছিল। ও তো ভয়ে শেষ। তা আমারও ভয় ভীতি অবশ্য একটু কম, আচ্ছা। তবে এই অভিজ্ঞতার পরে একটু ইয়ে লেগেছিল যে আচ্ছা ঠিক আছে, এই আর কি ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। রোহান 2020 সালের ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে আমেরিকাতে পাড়ি জমায়। ওর পরিবার, মা বাবা ভাই বোন সবাই আমেরিকাতে থাকে। ও আমেরিকাতে চলে যায় কারণ তখন অল্প কিছু ফ্লাইট আমেরিকাতে চলাচল করছিল। আমেরিকাতে যাওয়ার পর সে কিন্তু তখন আমেরিকার লকডাউনের মধ্যে পড়ে যায়, কারণ তখন আমেরিকাতে করোনার একটা পিক টাইম চলছিল। এই জন্য শুরুর দিকে সে বাসা থেকে বের হয় না। এক সময় বাসা থেকে সে বের হয়, তার বাসা থেকে হাঁটতে হাঁটতে ওয়াকিং ডিস্টেন্স 7 থেকে 8 মিনিট। সে মানে ওখান থেকে এতটুকু দূরত্বে একটি পার্কের সন্ধান পায়। সে পার্কের নাম হানিসাকল পন্ড। যেহেতু করোনার সময় সাধারণ মানুষের আনাগোনা খুব কম ছিল, এই জন্য সে যখন পার্কে যায়, পার্কে যাওয়ার পর সে মানুষের উপস্থিতি খুবই কম পেয়েছে। সে হানিসাকল পন্ডের মধ্যে যাওয়ার সময় ফার্স্টে যে বিষয়টা তার কাছে একটু উইয়ার্ড লাগে সেটা হচ্ছে যে ঢুকতেই ওইটার যে এন্ট্রান্স বা প্রধান প্রবেশ ফটক, এটি একটি আন্ডারপাসের মতো। আপনারা দেখেছেন ভিডিওতে যে একটি রেল লাইনের নিচ দিয়ে আন্ডারপাস তৈরি করা হয়েছে, এবং সে আন্ডারপাসের শুরু মানে ফ্রন্ট সাইড এবং ভিতরেও অদ্ভুত সমস্ত ছবি আঁকানো। মানে শুরুতে ঢুকতে একটি গা ছমছমে ভাব। ওখানে যাওয়ার পর সে দেখে প্রচুর গাছ কাটা, এবং গাছগুলো মনে হচ্ছে যে হ্যান্ড স যেগুলো আছে, হাতে যেই করাতগুলো চালায়, ইলেকট্রিক করাতগুলো আপনারা দেখেছেন অনেক সময় যে হাত দিয়ে গাছ কেটে ফেলছে। হাতে এক ধরনের করাত থাকে, হ্যাঁ, হাতে হ্যান্ড চালিত যে করাতগুলো দিয়ে গাছ কাটা যায়, আপনারা অনেক সময় ভিডিওতে দেখেছেন। মনে হচ্ছে সেগুলো দিয়ে গাছ কেটেছে, এবং ছোট ছোট টুকরো করে করে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে। কিন্তু গাছ কাটার পরে যে টুকরোগুলো রেখে দিয়েছে, এটা কিন্তু রাখার কথা নয়, এটি নিয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে রেখে দিয়েছে। অনেক গাছ সেখানে পচে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কোনো গাছ অনেকদিন ধরে কেটেছে, গাছ কাটার পরে সেই গাছের অংশগুলো সেটার গুড়ির পাশে রেখে দেওয়া হয়েছে, কিন্তু মাটির সাথে যে অংশটুকু থাকে গাছ কাটার পরও, ওই শিকড় সহ ওই অংশটি অক্ষত রয়েছে। মনে হচ্ছে এই তো সেদিন মনে হয় কাটা হয়েছে, এমনটা মনে হয়। কিন্তু ওই গাছেরই যে অংশ বিশেষ পাশে পড়ে রয়েছে, সেটি পড়ে পচে নষ্ট হয়ে গেছে দেখে মনে হচ্ছে বছরের পর বছর হয়ে গেছে। কিন্তু তাহলে এই গুড়িটা কেন এখনো অক্ষত রয়েছে? সেটিরও তো পরিবর্তন হওয়ার কথা। সে চিন্তা করেছে যে এমনিতে এরকম হতেও পারে, যেহেতু শিকড় মাটির সাথে রয়েছে, এই কারণে সেটা অক্ষত থাকতেও পারে। প্রথমে ঢোকার পরে এই সমস্ত উইয়ার্ড বিষয়গুলো তার নজরে পড়ে। হানিসাকল পন্ডের একটি পাশে একটি কাঠের পুল রয়েছে। মানুষ যদি যায় এই কাঠের পুলের উপর দিয়ে হাঁটাহাঁটি করে ওই পুকুর বা হানিসাকল পন্ডের প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করার চেষ্টা করে। তো রোহান যখনই গিয়েছে সেখানে কোনো মানুষের দেখা পায়নি, কিন্তু একদম যে দেখা পায়নি সেটা বলা ভুল হবে, একজন ব্যক্তির দেখা সে পেত। সে দেখত
ওই কাঠের পুলের একদম পাশে একজন ব্যক্তি মাছ ধরছে। সে দূর থেকে লক্ষ্য করত যে উনি বড়শিতে মাছ পাচ্ছেন, কিন্তু যখনই রোহান এই কাঠের পুলের উপরে উঠত এবং যতক্ষণ সেখানে থাকত ততক্ষণ ওই ব্যক্তির বড়শিতে কোনো মাছ ধরা পড়ত না। এমন 1 দিন 2 দিন 3 দিন এভাবে বেশ কিছুদিন, সপ্তাহখানিক রোহান এটা অবজার্ভ করে। তো একদিন কৌতূহল হয়ে ওই ব্যক্তির কাছে রোহান যায় এবং হেসে দিয়ে রোহান বলে যে আমার মনে হয় আমি তোমার জন্য আনলাকি, কারণ হচ্ছে আমি যখনই তোমার কাছাকাছি থাকি তখন তুমি কোনো মাছ পাও না। তা লোকটি হেসে দেয় এবং লোকটির সাথে রোহান পরিচয় হয়। লোকটির নাম হচ্ছে ডেভিড। তো ডেভিডের সাথে কথাবার্তা হয় রোহানের। রোহান একটা বিষয় লক্ষ্য করে যে ডেভিড কেমন যেন গম্ভীর প্রকৃতির, মানে অতটা ফ্রেন্ডলি না। রোহান 5টা কথা বললে ডেভিড একটা কথার উত্তর দেয়। তো বিষয়টা রোহানের কাছে একটু বিরক্তিকর লাগে, কিন্তু যেহেতু সে চিন্তা করে যে আমি বাংলাদেশ থেকে এসেছি, এখানকার লোকজনের হয়তোবা একটু এমনটা ভাবে সে, যেহেতু সে আরেকটা দেশের। তো একদিন রোহান চিন্তা করে যে আচ্ছা, আমি আসার সাথে সাথে ডেভিড মাছ পায় না, এই কাঠের পুলে ঘটনা কি? রোহান সেটা অবজার্ভ করার চেষ্টা করে একদিন, যে আসলে আমি আজকে দেখবো, অনেকক্ষণ থাকবো যে ডেভিড আসলে মাছ পায় কিনা। রোহান একদিন আসার পরে অনেক পেছন দিয়ে ঘুরে এসে ডেভিডের একদম পেছন দিকে দাঁড়ায়, একদম পেছন দিকে একটু দূরে একটি ঝোপের কাছে দাঁড়ায় এবং সে দেখে যে আসলে ডেভিড মাছ পায় কিনা। কেন আমি আসার সাথে সাথে ডেভিড একটা মাছও পায় না, কেন দিনের পর দিন এমন ঘটনা ঘটছে। রোহান ফলো করে যে ডেভিড আসলে একটা মাছও পাচ্ছে না, অনেকক্ষণ হয়ে যায় ডেভিড কোনো মাছই পাচ্ছে না। রোহান অপেক্ষার আর না করে চলে যায়, গিয়ে ডেভিডকে বলে কি খবর ডেভিড, তোমার মাছ কতগুলো ধরেছ? তো ডেভিড বলে এই যে দেখো অনেকগুলো মাছ ধরেছি। তো রোহান খেয়াল করে যে তার ঝুড়ি ভর্তি মাছ, এবং মানে মাত্র হয়তো কয়েক মিনিট হয়েছে ধরেছে, সেই মাছগুলো তার ঝুড়ির মধ্যে লাফালাফি করছে। কারণ মাছ কিন্তু 5-7 মিনিটের বেশি বেঁচে থাকার কথা নয়, কিন্তু একদম লাফালাফি করছে। তো ডেভিডকে জিজ্ঞেস করে যে ডেভিড, তুমি এই মাছগুলো কখন ধরেছো? এই যে এই মাত্রই ধরলাম। বলে ওখানে তো বিভিন্ন প্রজাতির মাছ। বলে এই মাছটা কতক্ষণ আগে ধরেছে? বলে এই যে 10 মিনিট আগে। এই মাছটা কতক্ষণ আগে ধরেছে? বলে এই যে 5 মিনিট আগে। অথচ রোহান কিন্তু অনেকক্ষণ ধরে ফলো করছে যে ডেভিড কোনো মাছ পাচ্ছে না। তাহলে ডেভিড কিভাবে মাছ পেল? রোহানের কাছে বিষয়টা খুবই রহস্যজনক লাগে, মনে হয় একটা রহস্যময় ব্যাপার। কিন্তু ডেভিডকে তখন কিছু বলে না। ডেভিড রোহানকে চমকে দিয়ে বলে, রোহান, আজকে সন্ধ্যার পর আমার বিয়ে, তোমাকে থাকতেই হবে। তো রোহান খুব খুশি হয় যে ডেভিড তাকে দাওয়াত করেছে। রোহান বলে অবশ্যই থাকবো। তো কোথায় যেতে হবে? বলে তোমাকে কোথাও যেতে হবে না, তুমি ঠিক এই কাঠের পুলের উপরেই সন্ধ্যার পরে আমার জন্য ওয়েট করবে, আমি এসে তোমাকে নিয়ে যাব। রোহান বলে ওকে। ওই সময় ডেভিডকে বলে, তাহলে তোমার ফোন নাম্বারটা দাও, আমি ফোনে তোমার সাথে কন্ট্যাক্ট করব। তো ডেভিড বলে, আমি তো কোনো মোবাইল ফোন ব্যবহার করি না, তুমি এখানে থেকো, আমি এসে তোমাকে নিয়ে যাব। তো রোহান চিন্তা করে এই যুগেও কেউ ফোন ব্যবহার করেন, এমন হয় নাকি? তারপরেও হতে পারে, এই জন্য রোহান আর বেশি কথা বলে না, বলে আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যার পরে এখানে থাকবো। রোহান বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরে বাসার লোকদেরকে বলে যে তার একটা বিয়ের দাওয়াত আছে। বাসা থেকে জিজ্ঞেস করে যে কোথায় দাওয়াত। তখন রোহান কিছু বলতে পারে না, বলে আমার এক বন্ধু, সে আমাকে নিয়ে যাবে। যেহেতু আমেরিকার সিকিউরিটি অনেক ভালো, এই জন্য বাড়ি থেকে অতটা টেনশন করেনি। রোহান সন্ধ্যার পরপরই পার্কে চলে আসে। এসে ওই পুলের উপরে সে বসেছিল, কখন ডেভিড আসবে তাকে ডেকে নিয়ে যাবে। এদিকে অনেকক্ষণ হয়ে যায়, ডেভিডের কোনো খবর নাই। তো রোহান দেখে যে সন্ধ্যার পর এসেছে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পার হয়ে যায়, ডেভিডের কোনো খবর নেই। রোহান চিন্তা করে বিয়ের ব্যস্ততায় ডেভিড হয়তো বা তার কথা ভুলেই গেছে।
তারপরে রোহান চিন্তা করে আরেকটু অপেক্ষা করি দেখি কি হয়। রোহান হঠাৎ করে শুনতে পায় যে পুকুরের মধ্যখান থেকে একটা গোঙানির আওয়াজ, মনে হয় কেউ মানে খুব কষ্ট, মানে খুব অনেক হয় না যে অনেক যন্ত্রণা পাচ্ছে, যন্ত্রণায় মানুষ কাতরাচ্ছে, এমন গলা দিয়ে শব্দ বের হয়, মনে হচ্ছে এমন খুব যন্ত্রণা পাচ্ছে একজন মানুষ এমন শব্দ করছে। এবং মাঝে মাঝে এই পার্কের মধ্যে থেকে সে নেকড়ের ডাক শুনতে পাচ্ছে। এই পার্কে কিন্তু কোনোভাবেই নেকড়ে থাকার কথা নয়, কারণ এটা যদি ওইভাবে বন্যপ্রাণী থাকতো তাহলে কিন্তু কোনো মানুষের এন্ট্রান্স এখানে দিত না। রোহান আস্তে আস্তে ভয় পেতে থাকে এবং যখন চিন্তা করে যে এখন আমাকে দৌড় দিতে হবে, খুব ভয় পাচ্ছিল, মনে হচ্ছে আস্তে আস্তে নেকড়ের ডাকগুলো তার কাছে চলে আসছে এবং সেই গোঙানির আওয়াজটাও আস্তে 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 রোহানের কাছে আসতে থাকে। তখন রোহান সিদ্ধান্ত নেয় সে এখন দৌড় দেবে। যখনই সে দৌড় দিতে যাবে হঠাৎ দেখে যে কাঠের পুলের একটা পাশ থেকে লম্বা আলখেল্লা পরা একজন মানুষ হেঁটে আসছে। তো রোহান একটু সাহস পায় যে হয়তো একজন মানুষ এখানে আসছে, কিন্তু এরপরে চিন্তা করে এত সন্ধ্যার সময় এখন কে আসবে। রোহান ভাবে আসতেও পারে কেউ। যতই কাছে আসছে রোহানের মনে হচ্ছে আরে এটা তো ডেভিড মনে হচ্ছে, সত্যি ডেভিড। কিন্তু এ কি, ডেভিডের পরনে এটা কি? কালো রঙের একটা আলখেল্লা পরা। রোহান খুব অবাক হয়। রোহান ডেভিডকে বলে, ডেভিড তুমি কালো রঙের আলখেল্লা পরেছো কেন? বিয়েতে কি কেউ কালো রঙের আলখেল্লা পরে? ডেভিড গম্ভীর শব্দে জানায়, এটি আমাদের পারিবারিক ঐতিহ্য, আমরা কালো রঙের আলখেল্লা পরেই বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করি। লিসেনের একটা বিষয় বলে নেওয়া ভালো যে আমরা যারা খ্রিস্টিয়ানদের বিবাহ বা অন্ত্যেষ্টি ক্রিয়ার অনুষ্ঠান দেখেছি, আমরা দেখেছি যে পাদ্রির চার্চ থেকে শুরু করে যারা অনুষ্ঠানে যুক্ত হয় অন্ত্যেষ্টি ক্রিয়াতে মানে শেষকৃত্য অনুষ্ঠানে কালো রঙের ড্রেস পরে, আর উৎসবের অনুষ্ঠানগুলোতে সাদা রঙের আলখেল্লা পরে গির্জার যে পুরোহিত যারা আছেন, এবং অন্যান্যরাও ইচ্ছামতো ড্রেস পরে আসার চেষ্টা করে, স্পেশালি সাদা রঙের ড্রেস। তো অনুষ্ঠানে এরকম গির্জার পুরোহিতের মতো কালো রঙের আলখেল্লা পরে দেখে রোহানের মনে একটু সন্দেহ জাগে। কিন্তু সে চিন্তা করে যে আমেরিকাতে বহু দেশের মানুষ আছে, অনেক কালচারের মানুষ আছে, হয়তো বা হতেও পারে এমন কিছু। তো রোহান বলে ঠিক আছে চলো যাই। কোথায় যেতে হবে? বলে যে এইখানেই আমার বিয়ে। রোহান অবাক হয়, এইখানে বিয়ে মানে এখানে বিয়ের জায়গা কোথায়? বলে চলো আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি। রোহান মনে করেছে হয়তো বা এইখানে বলতে বুঝিয়েছে যে এই পার্কের পাশেই কোনো কমিউনিটি সেন্টার বা কোনো বাসায় বিয়ের অনুষ্ঠান হবে, বা এই পার্কের পাশেই কোনো চার্চ রয়েছে মানে গির্জা রয়েছে, সেখানে বিয়ের অনুষ্ঠান হবে। রোহান ডেভিডের পেছন পেছন হাঁটতে থাকে। রোহান পেছন থেকে ডেভিডকে বিভিন্ন কথা বলতে থাকে। ডেভিড শুধু ইয়েস নো এরকম খালি উত্তর দিতে থাকে এবং রোহান খেয়াল করে যে কোনোভাবে সে ডেভিডের সাথে হেঁটে পেরে উঠছে না। স্বাভাবিকভাবে আমরা জানি, এরকম গল্প অনেক সময় শুনেছি যে প্যারানর্মাল কোনো বিষয়ের সাথে হেঁটে পারা যায় না, যতই জোরে হাঁটি না কেন তার পিছনে থাকতে হয়। কিন্তু ওই সময় আসলে রোহানের এই সেন্সগুলো কোনো কিছু কাজ করছিল না। রোহান ডেভিডের পিছনে হাঁটতে থাকে। কিছুক্ষণ হাঁটার পরেই সামনে একটি ছোট্ট ডোবার মতো পড়ে। তখন ডেভিড করে কি ডোবার মধ্যে নেমে যায়। তখন রোহান বলে, আরে ডেভিড তুমি কি করো? তুমি এই ড্রেস পরে কেন এই ডোবার মধ্যে নেমে যাচ্ছ? এগুলো ভিজে যাবে তো, আর ডোবার মধ্যে কেন নামছ? তখন ডেভিড বলে, রোহান আসো আমার সাথে আসো। বলে কোথায় যাবো? বলে আসো আমার সাথে আসো। রোহান খেয়াল করে ডেভিড আস্তে 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 ওই ডোবার পানিতে ডুবে যাচ্ছে এবং রোহানকে ডাকতে থাকে। রোহান খুব অবাক হয়, কি ব্যাপার, এমন কেন হচ্ছে? এদিকে ডেভিড রোহানের দিকে হাত বাড়িয়ে দেয় এবং কেন যেন মনে হচ্ছিল যে ডেভিডের হাতটা স্বাভাবিক থেকেও বেশ লম্বা, এবং হাত দিয়ে ডাকতে থাকে যে রোহান আসো আসো আমার কাছে আসো। এবং আস্তে আস্তে ডেভিড ওই ডোবার মধ্যে তলিয়ে যেতে থাকে। তখন রোহান বুঝতে পারে সামথিং ইজ রং, এটা স্বাভাবিক নয়। তখন রোহান উল্টো দিকে ঘুরে ঊর্ধ্বশ্বাসে দৌড় দেয়। দৌড় দিতে গিয়ে রোহান হঠাৎ একটা জিনিস আবিষ্কার করে যে রোহানের সামনে থেকে ট্রেন আসছে। রোহান বলে ট্রেন, সে চিন্তা করে যে আমি মনে হয় ট্রেনের লাইনের উপরে চলে এসেছি, এখনই দুর্ঘটনা ঘটবে। তো
তো রোহান কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে যে এখন আর বাঁচার কোনো আশা নাই, আমি ট্রেনের সামনে চলে এসেছি, আর ডানে বায়ে সরতে পারবো না। কিন্তু রোহানের একটাবারের জন্য মাথায় আসে নাই যে ট্রেন লাইনটা কিন্তু অনেক দূরে, সে এইখানে ট্রেন কোথা থেকে দেখবে। ট্রেন লাইনটা আরো পাশে, অনেক দূরে বলতে আরো পাশে, পার্কের একদম ভেতরে কিন্তু ট্রেনের লাইন না, কিন্তু রোহান কিন্তু তখন পার্কের মধ্যে অবস্থান করছে। ট্রেন লাইনটা কিন্তু ইতোমধ্যে আপনারা দেখেছেন রিসেন্টের ভিডিওতে। তো রোহান দেখে ট্রেন আসছে, ট্রেনের আলো তার মুখে পড়ছে, তো প্রচন্ড আলোর ঝলসানিতে মানে ঝলকানিতে রোহান সেন্সলেস হয়ে পড়ে। রোহান জানে না কতক্ষণ সে সেন্সলেস হয়েছিল। যখন সেন্স ফেরে তখন রোহান দেখে যে এই পার্কের মধ্যে অসংখ্য মানুষ, সবাই বেশ লম্বা লম্বা কালো আলখেল্লা পরা। রোহান বেশ ভয় পায় এবং একজন ব্যক্তিকে একটু সাহস করে ডাক দেয় যে ভাই, বের হওয়ার রাস্তাটা কোন দিকে। যখনই সেই লোকটি রোহানের পেছন দিকে মানে সে পিছন ফিরে তাকায়, রোহান দেখে যে কালো আলখেল্লা পরার এই মানুষটির মুখে কোনো মাংস নেই, মনে হচ্ছে একটি কঙ্কালের মাথা সেখানে বসিয়ে রাখা। রোহান এই দৃশ্য দেখে ভয়ঙ্কর জোরে এক চিৎকার দেয় এবং সে যেদিকে পারছে দৌড়ানো শুরু করে। দূরে আলোর যেই মানে ল্যাম্পপোস্ট গুলো ছিল অনেক দূরে, সেই ল্যাম্পপোস্টকে সামনে রেখে সে দৌড়ানো শুরু করে। কিন্তু মানে সে চিন্তা করে আমি শুধু সোজা যাব, ডানে বায়ে যাব না। কিন্তু সে দৌড়াতে দৌড়াতে আশেপাশে দেখে যে এই যে গাছের যে গুড়িগুলো, তারপরে গাছের যে শেকড়ের সাথে যে গুড়িটা থাকে সেখানে এই সমস্ত জায়গার উপরে না অসংখ্য লোক বসা, সবার পরনে কিন্তু একই রঙের ড্রেস, কালো আলখেল্লা। তো রোহান এগুলো দেখছে এবং প্রচন্ড ভয় পাচ্ছে এবং জোরে জোরে আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, চারকুল এগুলো পড়তে পড়তে দৌড়াচ্ছে। হঠাৎ করে দুজন ব্যক্তির সাথে রোহানের ধাক্কা লাগে। দুজন ব্যক্তির হাতে টর্চ ছিল এবং রোহান খুব ভয় পেয়েছিল। দুজন ব্যক্তি জিজ্ঞেস করে, হু আর ইউ, হোয়াটস ইউর নেম? তখন রোহান বলে যে প্লিজ সেভ মি, মানে আমাকে বাঁচান। তখন তারা বলে কি হয়েছে, বলে যে সব ঘটনা খুলে বলে। তখন ওই দুইজন লোক অবাক হয় যে তুমি কি এই হানিসাকুল পন্ড সম্পর্কে কিছুই জানো না? রোহান বলে না তো। বলে যে এটা তো একটা হন্টেড জায়গা, এখানে দিনের বেলাতেই মানুষ খুবই কম আসে, এখন প্যান্ডেমিক সিচুয়েশন, তুমি কেন এখানে এসেছ? তখন রোহান বলে যে আমাকে ডেভিড নামক একজন ব্যক্তি এখানে বিয়ের দাওয়াত দিয়েছে যে সে আমাকে নিয়ে যাবে। তখন ওই পার্ক রেঞ্জারদের কাছে, সেখানে পার্কের তত্ত্বাবধায়কদেরকে পার্ক রেঞ্জার বলে, পার্ক রেঞ্জারের কাছে রোহান শুনতে পায় যে এই জায়গাতে কোনো গাছ সরকারিভাবে লাগানোও হয় না, সরকারিভাবে কোনো গাছ কাটাও হয় না, কিন্তু অসংখ্য গাছ কাটা পড়ে আছে। তারা বলে যে দেখো যে গাছগুলো কাটা পড়ে আছে এগুলো কিন্তু আমরা কেউ কাটি না, কে যে কাটে তা আমরা জানি না। গাছ কাটার পর এখান থেকে কেউ কোনো গাছের অংশ কেউ নিয়েও যায় না, এখানেই থাকে। কে কাটে, কিভাবে কাটে আমরা কেউ বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারি যে এই জায়গাতে সুপার ন্যাচারাল স্পিরিট বা জিন সম্প্রদায়ের লোকেরা এইখানে তাদের ব্যাপক আনাগোনা রয়েছে। তারা তাদের বিভিন্ন শেষকৃত্য বা তাদের মধ্যে কেউ মারা গেলে বা তাদের মধ্যে কোনো অনুষ্ঠান হলে তারা এখানে আসে। আর এই গাছের গুড়িগুলো দেখছো, এইগুলোর উপর তারা বসে, এগুলো সব হচ্ছে তাদের বসবার স্থান। আমরা চাকরি করি, এই জন্য আমরা এক পাশে ডিউটি করি, যেহেতু এখানে কোনো লোক ভুলেও আসে না, এই জন্য আমাদের দায়িত্বও কম। কিন্তু তুমি এখানে এসেছো, তোমার ভাগ্য ভালো যে তুমি জান নিয়ে ফিরেছ। আর কখনো এখানে রাতের বেলা এসো না, দিনের বেলা এসো, কিন্তু রাতের বেলা কখনো আসবে না। তো রোহান সেখান থেকে ফিরে আসে। রোহান এখনো মাঝে মাঝে হানিসাকুল পন্ডে যায়, আবার ডেভিডের সাথে যদি তার দেখা হয়ে যায়, কিন্তু এরপরে ডেভিডের সাথে রোহানের আর কখনো দেখা হয়নি। লিসেনার, এটি ছিল ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি ভালোই আছেন আর আপনি সর্বদা আল্লাহর রহমতে ভালোর দলেই থাকেন। আমি জোবায়েদ হুসাইন ইতালির মিলান সিটি থেকে লিখছি। আমি এখানে একটি মিনি মার্কেট চালাই। কর্মসুবাদে আমার মিনি মার্কেটটি যে অ্যাপার্টমেন্টে রয়েছে তার ওপরে লোকদের সাথে স্বাভাবিকভাবেই বেশ ভালো রিলেশন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমাদের মিনি মার্কেটের ওপর তলায় আমার এক
ক্লায়েন্ট রয়েছে যিনি একটা অন্য দেশের নাগরিক, ইকুয়েডরের নাগরিক, এবং তার নাম জুলিও। এমনিতে ও রাতে জব করত জানতাম, তবে কোথায় কি জব করত অত বিস্তারিত জানতাম না। ওর ডিউটি ছিল খুবই দীর্ঘ, প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে কিংবা 8টায় যেত আর ফিরত পরের দিন দুপুর 12টায় কিংবা 1টায়। ও কাজে যাবার সময় আমার মিনি মার্কেট থেকে কোমল পানীয়, জুস কিংবা অন্য সফট ড্রিঙ্কস কিনে নিয়ে যেত। গত সপ্তাহে একদিন কাজ থেকে ফিরে জুস কিনে বাসায় ফেরার সময় ওর সাথে থাকা ব্যাগটি আমার ক্যাশের সামনে ভুল করে রেখে যায়। পরবর্তীতে আমি ব্যাগটি পেয়ে একপাশে রেখে দিই। আমি ভেবেছি হয়তো অন্য কেউ রেখে গেছে, পরে হয়তো নিতে আসবে। তবে ব্যাগটি পাশে রাখার সময় আমি ব্যাগটি একবার খুলে দেখি এর মধ্যে কি আছে, কোনো আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফাই করার মতো কোনো কিছু আছে কিনা, বা অবৈধ কিছু কেউ রেখে গেল কিনা। এসব ভেবে খুলে দেখি জামা কাপড় আর একটা তসবির মতো, ঠিক তসবি না, হিন্দুদের পৈতার মতো ক্রস চিহ্নের লোহার একটা বস্তু। আমি ভাবলাম হয়তো হবে কোনো খ্রিস্টান ধর্মের অনুসারী, হয়তো সে এগুলো দিয়ে তার ধর্মের চর্চা করে। ঠিক 2 দিন পর ওই ইকুয়েডরের লোকটি সকালে আমার দোকানে আসে কিছু কেনার জন্য। তখন আমার ক্যাশের পেছনে ব্যাগটি দেখতে পেয়ে বলে যে ব্যাগটি আমি এখান থেকে এখানে ফেলে গেছি, অথচ বাসায় খুঁজে অস্থির, গতকাল কাজেও যেতে পারিনি এর জন্য। আমি বললাম, ব্যাগ ছাড়া কাজে যেতে সমস্যা কি? আর আমি ব্যাগটি খুলে চেক করেছি যে কার বা কি কে রেখে গেছে। আমি তো দেখলাম জামা কাপড়, ক্রস টাইপের কিছু। ও তখন ব্যাগটা হাতে নিয়ে আমার সামনে আবার খুলে 2-3টা জিনিস বের করলো। ক্রস ছাড়াও আরো মালা ধাঁচের কিছু আছে, বলে যে এগুলো ছাড়া কাজে যাওয়া যায় না। আমি শুনে কিছুটা অবাক হলাম আর দুষ্টামি করে বললাম যে তুমি কি জাদুটোনা করো নাকি? ও হেসে বলল, না, জাদুটোনা করার সামর্থ্য আমার নেই। আমি যেই হাসপাতালে জব করি ওখানে রাতের ডিউটিতে সমস্যা হয়, তাই সেফটির জন্য এইগুলো রাখি। আমি শুনে কিছুটা অবাক হলাম, আবার আগ্রহ বাড়ল শোনার। মনে মনে আপনাদের ভূত এফএমের কথা মনে পড়ল। আমি প্রায়, আপনি বলে থাকেন আমাদের আশেপাশে যাদের অভিজ্ঞতা আছে এসব ভৌতিক ঘটনার, সেগুলো আপনাদের সাথেই শেয়ার করতে। ঠিক তেমনি আমি ওকে খুব করে অনুরোধ করলাম শোনানোর জন্য। ও প্রথমে বলে যে প্রাইভেসির জন্য এসব ঘটনা বাইরে বলা নিষেধ। ওদের যে ডিরেক্টর তিনি এগুলো বাইরে প্রকাশ করতে বারণ করেছেন। আমিও নাছোড়বান্দা, খুব খুব করে অনুরোধ করায় ভালো সম্পর্ক থাকার কারণে আমাকে বলতে রাজি হলো। আমি মূল ঘটনায় যাচ্ছি। এটি মিলানের বেরগামো শহরের একটি হাসপাতাল। আপনি স্থানটি উল্লেখ করবেন না অনুগ্রহ করে। আমি করে ফেলেছি কারণ আপনি আগে লিখেছেন, এই কথাটা আগে লিখতে হবে যে এটা উল্লেখ করা যাবে না, তাহলে পরের অংশটুকু উল্লেখ করতাম না। ওর ভাষ্যমতে ওই হাসপাতালে সাধারণত যারা কোমায় চলে যায় কিংবা মৃত্যুর দিনক্ষণ সন্নিকটে এসেছে, অর্থাৎ যারা ডাক্তারের চিকিৎসায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাদের জন্যই ব্যবস্থা। জুলিও আমায় বলল যে প্রথম প্রথম বেশ কিছুদিন কাজ খুঁজেছি, কিন্তু আমার জন্য দুষ্কর হয়ে যায়। প্রায় দীর্ঘ 7-8 মাস পর 2017 ফেব্রুয়ারির দিকে হাসপাতালে একটা জব পেয়ে আমি বেশ আনন্দিত ছিলাম। আমার কাজ ছিল রোগীদের রুমে গিয়ে চেক করা, ময়লা আবর্জনা পরিষ্কার, কোন রোগী মারা গেলে তাকে ডোম ঘরে নিয়ে যাওয়া। আমি শুনেছিলাম যে আমার স্থানে যে কাজ করত তাকে বহিষ্কার করা হয়েছে, তবে কি কারণে হয়েছে জানতাম না। চাকরির প্রথম 2 সপ্তাহ আমার দিনের ডিউটি ছিল, 3য় সপ্তাহ থেকে আমার রাতে ডিউটি পড়ে। আমার এক কলিগ রাতে আমায় বলল যে রাত 1টার পর একটু সতর্ক থাকতে এবং এক কলিগ আর এক কলিগের নজরের আওতায় থাকতে। আমি শুনে ভাবলাম হয়তো কাজে কেউ ফাঁকি দেয় কিনা সেটা নিয়ন্ত্রণ করার জন্য এই ব্যবস্থা। আমি মনে মনে ভাবলাম আমার যে কাজ সে আমি কেউ দখল দেখলে
দেখলেও করবে, আবার না দেখলেও করব। আর হাসপাতালে তো সিসি ক্যামেরা আছেই, তাই অনর্থক কোনো নজরের বিষয়টাকে আমি কেয়ার করলাম না। আমি রুম থেকে রুম ক্লিন করে এগোচ্ছি। এমন সময় আমাদের ঝাড়ু বালতি যেখানে রাখি, মনে হলো কালো জামা পরা একটা মানুষ ঢুকলো সেখানে। আমি সোজা গিয়ে ডানে মুখ ঘোরানোর সময় মনে হলো যে কেউ ঢুকেছে। আমাদের স্টাফ সকলেই আকাশি রঙের পোশাক পরা। আমি ভাবলাম যে আবছা আলোতে রাতে আকাশি রঙের পোশাক আমার কাছে কালো লেগেছে, তাই অতটা চিন্তিত ছিলাম না। আমি বাকি কাজ করতে করতে ওই রুমে প্রবেশ করলাম। হয়তো আমার ধারণা ছিল আমার কোনো কলিগকে দেখতে পাবো। আমি দরজা খুলে লাইট সুইচ টিপলাম, কিন্তু আলো জ্বলে না। কিন্তু করিডোরের আলোতে কিছুটা দেখা যায় ভেতরে, অনুমান করার মতো আলো। আমি বালতিগুলো ভরে রাখতে আমার কাছে ভীষণ এক ঠান্ডা অনুভব হলো। আমি ভাবলাম হয়তো যে কোনো বাতাস প্রবেশ করলো, কিন্তু ঠান্ডায় আমার নাক মুখ কাঁপুনি দিয়ে আমার শরীরের অন্যরকম অনুভূতি, যেটা বোঝাতে পারবো না। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে এটা স্বাভাবিক কোনো বাতাস না। আমার তখন স্পষ্ট মনে আছে যে আমার ঠিক পেছনে দরজা, যেখান দিয়ে করিডোরের আলো আসছিল, কিন্তু ফিল হচ্ছিল যেন রুমে কোনো দরজা নেই। আমি যেদিকেই ঘুরি, হাত দিলে কেবল দেয়াল স্পর্শ লাগে, আর দরজা ঠিক আমার পেছনে। আমি প্রায় চারদিকেই ঘুরছি, একই অবস্থা, দরজা ঠিক আমার পেছনে। আমি টেনশন আর ভয় মিলিয়ে বসে পড়লাম ফ্লোরে। এমন সময় আমার দুইজন কলিগ একসাথেই এসে রুমের দরজা খুলে লাইট জ্বালায়, আর আমাকে তারা নাকি ফ্লোরে বসে দুলতে দেখেছিল। জুলিও আমাকে আমার দোকানে বসে কেমন করে দুলছিল সেটা অভিনয় করে দেখালো, ঠিক যেভাবে মাদ্রাসার ছাত্ররা পড়ার সময় দোলে। এরপর কলিগ আমাকে তুলে আরেকটা রুমে গিয়ে তৎক্ষণাৎ কিছু বলেনি, শুধু বলল, তোমাকে না সবসময় কারো চোখের সামনে থাকতে বলেছিলাম, একা একা কি করছো এখানে? এখন কি একটু ঠিক আছো? আমি মনে মনে বললাম যে না, যদি বলি চাকরিটায় আনফিট বলে ডিসমিস করে দেয় কিনা। বললাম হ্যাঁ ঠিক আছি, গায়ে একটু জ্বর জ্বর ভাব, তাই হয়তো পড়ে গেছি। আমার ওই ঠান্ডা বাতাসটাকে মনে হয়েছিল জ্বর হবার পূর্বে মানুষের একটু ঠান্ডা আর কাঁপুনি দেয়। আমার কলিগরা কপালে হাত দিয়ে বলল, কই না তো, হয়তো ক্লান্ত, যাও আমাদের রেস্ট রুমে একটু জিরিয়ে নাও। এরপর আমাকে 2 দিনের বিশ্রাম দেয়া হয়। তখন অবধি আমাকে কেউ জানায়নি যে ওখানে সমস্যা হয়। 2 দিন পর যখন আবার ওখানে যাই, আমি দিনের বেলা বাসা থেকে ঘুমিয়ে সুন্দর প্রিপারেশন নিয়ে গিয়েছি যে নতুন জব যদি সমস্যা হয়। ওই দিন ও আমায় বলল যে রাতে সতর্ক থেকো, কারো চোখে চোখে থেকো। আমি ভাবলাম মৃত্যুশায়ী অথবা একদম মুমূর্ষু রোগী থাকে, তাই হয়তো এমন কিছু বলছে। কখন কোন বেডে ইমার্জেন্সি দরকার পড়ে, তাই হয়তো এই ব্যবস্থা। আমি হয়তো নিজের কাজ স্বাধীনভাবে করার চেষ্টা করতাম, যে দায়িত্ব তা পুরো করা রিল্যাক্স মুডে। ওই দিন তেমন কিছু ঘটল না। ঘটনা ঘটল এর ঠিক 2 দিন পর। ওই দিন সন্ধ্যায় একে একে 5 জন মানুষ মারা গিয়েছে, তাই কাজের চাপও একটু বেশি। 2 জনের আত্মীয় স্বজন এসেছে, আর বাকি 3 জনের কেউ আসেনি খবর নিতে, হয়তো কাল বা পরশু আসবে। আমি আর কলিগরা মিলে লাশগুলো ডোম ঘরে নিয়ে গেছি। রাত তখন 2:30 মতো। আমার ভীষণ বাথরুম চেপেছে। আমি যথারীতি বাথরুমে গিয়ে বাথরুম করছি। হসপিটালের বাথরুমের কমোডের সাথেই বা দিকে একটা জানালা, কাঠের মধ্যে কাচ বসানো জানালা। আমার কাছে একটু অস্বস্তিকর লাগছে, হয়তো ওই বাইরের দিকে চোখ পড়াতে। বাথরুমের জানালাটা হাসপাতালের পেছনের দিকে একটা জঙ্গলের দিকে মুখ করা। আমি জুলিওকে বললাম যে হ্যাঁ, আমারও অত রাতে একা একা বাথরুমে গেলে জানালা খোলা রাখলে একটু ভয় ভয় করে, মনে হয় কেউ তাকিয়ে আছে কিংবা ভয় দেখায়। জুলিও আমার কথায় সায় দিয়ে বলল, ঠিক ঠিক, আমারও এমনি মনে হয়।
এরপর জুলিও বলল, আমার জানালা হাত দিয়ে চেপে রেখেছি যেন না খুলে যায়, বাইরে হালকা বাতাস, তাই একটু টাইট করে বারবার খুলে যেতে চাচ্ছে। আর জানালা পুরোপুরি খোলার আগেই আমি আবার হাত দিয়ে চেপে ধরি। বাতাসের তীব্র গতি, আমার কাছে মনে হয় জানালার ফাঁকা দিয়ে শুধু বাতাস নয়, গ্যাস বের হলে যেমন শব্দ, ঠিক অমন শব্দে বারবার জানালা প্রেসারে ভেতরের দিকে খুলে যাচ্ছে। আমি নিজেকে একটু রিল্যাক্স ভাবে থাকার জন্য হালকা উঁচু হয়ে ছিটকিনিটা লাগিয়ে দিই। এমন সময় বাইরে কারো প্রেজেন্স আমি ফিল করি। জানালার কাঁচ ছিল কিছুটা ঘোলাটে, ট্রান্সপারেন্ট টাইপের। কারো মুখ এবং নাক কাচের সাথে লাগিয়ে রেখে থাপ্পড় দিচ্ছে জানালার কাছে, আর ভয়ঙ্কর স্বরে একটা চিৎকার। আমার কাছে মনে হলো যেন জানালার ছিটকিনি লাগানোতে ওই জিনিসটা খুব খুশি হয়নি, আমাকে ভয় দেখাতে পারছে না। আমি ওই জানালার জিনিসটার চিৎকার শুনে প্রচন্ড ভয়ে আমার কলিগদের ডাকার জন্য বা বাঁচাও বলে চিৎকার দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন আমি বোবা, শুধু আর্তনাদজনিত শব্দ বের হয় গলা দিয়ে, কিন্তু বোঝার মতো কোনো শব্দ বের হচ্ছে না। আমি ওই জিনিসটা কাচের সাথে মুখ চাপ দিয়ে রেখেছেই এবং সরানোর জন্য আমি যেই না থাপ্পড় দিচ্ছে আর গোঙানির মতো চিৎকার করছে। আমি প্রচন্ড ঘেমে আধা টয়লেটরত অবস্থায় ওখান থেকে লাফ দিয়ে দূরে সরে যাই। আমি জানালার দিকে তাকিয়ে যখন দেখতে পেলাম ওটা বাম দিকে আস্তে আস্তে চিৎকার করতে করতে সরে পড়লো। আমার বাথরুমের দরজায় আমার কলিগরা আমায় ডাকছে আর বলছে যে আমি কি ভেতরে, আমি কি ঠিক আছি। আমি নিজেকে পরিষ্কার করে চোখ মুখে পানি দিয়ে বের হলাম, আর বাইরে এসে তাদের কথা শুনছি যে 5-6 মিনিট ধরে আমি ভেতরে অদ্ভুত শব্দ করছি। তারা আমাকে ডাকছে, কিন্তু আমি কোনো উত্তর না দিয়ে কেবলই শব্দ করে যাচ্ছি। এরপর আমাকে সবাই অফিসিয়াল ডেস্কে নিয়ে গিয়ে কিছু খেতে দেয়, আর ডিরেক্টর এসে ক্রস চিহ্নের ওই জিনিসটার কথা বলে যেটা আমার ব্যাগে আমি দেখেছিলাম। জুলিও আরও বলল যে ওদের হসপিটালের স্টাফরা রাতে অন ডিউটির সময় জামার সাথে বেল্ট টাইপের যেটা আছে সেটির সাথে গেঁথে রাখত। আমাদের রুল দেয়া আছে যে কোনো নার্স কিংবা ডাক্তার যদি কোনো কমান্ড দেয়, বিশেষ করে রাতের বেলায়, তাদের সাথে ক্রস থাকতে হবে কিংবা তসবির মতো থাকতে হবে, আবার হলি ওয়াটার থাকতে হবে, ওদের প্রচলিত পবিত্র পানি যেটি, এবং সেটি ছিটানো রোজকার দৃশ্য। এখন থেকে ওখানে জোড়ায় জোড়ায় কাজ করতে হয়, এমনকি বাথরুমে গেলে দরজা হালকা খুলে রেখে তার গেইটে তার কলিগদের দাঁড়িয়ে থাকবে। এভাবেই চলছে। বেশ কয়েকবার এই নিয়ে লেখালেখি হয়েছে। আমাদের পুরাতন হাসপাতালটি বন্ধ ঘোষণা করে নতুন একটি খুলেছে, কিন্তু এখানেও সেই একই সমস্যা। 3 সপ্তাহ আগের ঘটনা। আমাদের এক স্টাফ হঠাৎ রাতে এক কোমায় থাকা রোগীকে বিছানা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তিনি বিছানায় গিয়ে ঠিক কোমার রোগীটির মতো আচরণ করতে লাগলো। টিভির ফুটেজে দেখে পরে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করা হয়। এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। জুলিও আরো বলল আরো ঘটনা আছে, সময় করে আর এক সময় বলবে। এই ছিল ঘটনা, হয়তো সাজিয়ে লিখতে পারেননি। যাই হোক, ঘটনাটি আপনি লিখেছেন সেজন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। তো আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমাদের স্কুল কেন্দ্রিক। আমি কারণবশত স্কুলটার নাম উল্লেখ করছি না। প্রথমে যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে একটা স্টুডেন্টের সঙ্গে। তো আমাদের স্কুলের বর্ণনাটা দিলে এরকম দাঁড়ায় যে আগে 1969 সালের দিকে সেই একটা মানে খুব খারাপ অবস্থা ছিল স্কুলটার। তখন বিল্ডিং হয়নি, তখন টিনের বেড়া দিয়ে ক্লাস করানো হতো। তো এর পাশে ছিল ডোবা। যখন রিকনস্ট্রাকশন করে যখন বিল্ডিংটা উঠানো হয়, তো 2 সাইডে ছিল বিল্ডিং, মাঝখানে একটা ডোবা ছিল। তো আমার যে টিচার ছিল, তো উনি, আর এটা বলে রাখা ভালো যে ওইটা সম্পূর্ণ মেয়েদের স্কুল ছিল। তো আমার টিচার যিনি ছিলেন, তো উনি একদিন কি করছিলেন যে ক্লাস হচ্ছিল ওনাদের দুপুর দিকে। তো দুপুরবেলা উনি ক্লাস করতে করতে খুব বোর হয়ে যান। তো বোর হয়ে যাওয়ার পরে একটা সময় উনি বাহিরের দিকে তাকান। যেহেতু স্কুলের ভেতরে একটা ডোবা ছিল, তো হঠাৎ করে ওইখানেই তাকিয়েছিলেন। তো হঠাৎ করে দেখলেন যে একটা ছায়া মূর্তির মতো, মেয়ে ছায়ার মূর্তির মতো কিছু একটা ডোবা থেকে উঠে আসলো ভোর দুপুর তখন।
তো উনি দেখে একটু মানে ভয় পেয়ে যান যে আমি কি দেখলাম। তো পরবর্তীতে এই ঘটনাটা শেয়ার করলেন। তো তখন ওই মুহূর্তে দেখা গেল যে ওই ছায়া মূর্তিটা হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। তো এই ঘটনাটা শেয়ার করলেন। তারপরে ওনার ফ্রেন্ডরা বললেন যে এরকম হয়, অনেক সময় অনেক ঘটনা হয়। তো পরবর্তীতে সেই ডোবাটা সম্পূর্ণ করে ভরাট করে দেয়া হয়। তারপর থেকে ওইখানে মানুষ কিছু দেখেনি। তারপরে যেটা হয়, আমি যখন ক্লাস 6-এ পড়ি, এটা আমাদের ক্লাসে একটা স্টুডেন্টের সঙ্গে হয়ে যাওয়া একটা ঘটনা। তো আমাদের নিচতলার আমাদের বিল্ডিংটা ছিল 5 তলা, এন্ড ওই 5 তলা নিচতলার ওয়াশরুমে কেউ যেত না, এন্ড বেশিরভাগ ওয়াশরুম ছিল বন্ধ করা, 2-1টা ওয়াশরুমটা খোলা ছিল। তো একদিন এরকমই আমাদের আবার খুব কড়া করে বলে দেওয়া হতো যে ওয়াশরুমে গেলে কেউ একা যাবে না, কেউ কাউকে সঙ্গে নিয়ে যাবে। তো ওই দিন কি হলো যে মেয়েটা গেল, ওয়াশরুমে গেল, বাট ওই দিন কাউকে নিয়ে যায়নি। তো ওই দিন টিফিনের টাইমে আমাদের আবার এখানে ইনস্ট্রাকশন দেয়া আছে যে টিফিনের টাইম শেষ হবার সঙ্গে সঙ্গে ক্লাসে ঢুকতে হবে। টিফিনের পরে কিছু 2 মিনিট পরেও কেউ খাবার নিয়ে ক্লাসে ঢুকতে পারবে না। তো ওই দিন কোনো কারণবশতে বা কিছু হয়েছিল, তার জন্য ওর টিফিনের টাইমটা একটু ওভার হয়ে যায়। তো ও খাচ্ছিল। তো যেহেতু ও খাচ্ছিল, আমাদের নিয়ম নেই যে টিফিনের পরবর্তী সময়ে ক্লাসে ঢোকার। তো ও একটা প্রকার ভয় পেয়ে খাবার নিয়ে ও ওয়াশরুমের সামনে যায়। তো হঠাৎ মেবি ওর খাবার শেষ হয়ে যায় বা কিছু একটা। তো হঠাৎ করে ক্লাস করছি, এর মধ্যে একটা খুব জোরে একটা আর্তনাদের চিৎকার শোনা যায় ওয়াশরুমের থেকে। তো সব টিচাররা বের হয় যে দেখার জন্য যে কি ব্যাপার। সবাই শুনতে পেল যে এরকম একটা আর্তনাদ চিৎকার। তো যাবার পরে যেটা দেখে যে মেয়েটা ফ্লোরে পড়ে আছে, এন্ড ওর হাত পা খুব, মানে আমরা বলি না যে খিচুনি হয়, যে এরকম মানে হাত পা খুব বেঁকে যাচ্ছে বা এরকম, সে ফ্লোরে পড়ে আছে। তো ওরা সবাই ধরাধরি করে ওকে মসজিদ, মানে আমাদের এখানে নামাজের ঘর আছে, তো নামাজের ঘরে নিয়ে যায়। তো নামাজের ঘরে নেওয়ার পরে ওর ঘটনাটা শুরু হয় যে ও মুখ থেকে কি জানি একটা বিড়বিড় করছিল, বিড়বিড় করে কি জানি বলার চেষ্টা করছিল, বাট সম্পূর্ণ কথাটাই মুখে জড়িয়ে যাচ্ছিল, ও ঠিকভাবে বলতে পারছিল না। তো ওইখানে আমাদের ধর্ম যে নিতেন উনি, ওই স্যার আসলেন। আসার পরে দেখলেন যে ওর অবস্থা খুবই খারাপ, এন্ড ওর মানে এখানে বলাই বাহুল্য যে মেয়েটা দেখতে অপরূপ সুন্দরী ছিল, এন্ড ওর চুলগুলো অনেক বড় বড় ছিল। তো যখন এই অবস্থা হয়, ওর চুলগুলো খোলা ছিল। তো খোলা অবস্থাতেই ও ওয়াশরুমে গিয়েছিল। তারপর একজন হুজুর ডাকা হয়। তো হুজুর ডাকার পরে উনি যেটা বললেন যে ও ওয়াশরুমের সামনে খাচ্ছিল, এন্ড যেহেতু টাইমটা খুব দুপুরে ছিল, ওর চুলটাও ছাড়া ছিল। ওয়াশরুমে এমন একটা খারাপ জিনিস ছিল যেটা ওর উপর দৃষ্টি করে। তো এটার জন্য আর কি ওর সমস্যাগুলো হয়। পরবর্তী সময়তে ওকে আর কি বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর থেকে ওর খোঁজ খবর অনেকেই পাইনি। আমরা প্রায় 3-4 মাসের মতন ওর খোঁজ খবর নিতে পারিনি। তখন শুনেছিলাম যে ও কেমন যেন একটা মেন্টাল পেশেন্টের মতন হয়ে গিয়েছে। সবসময় বাসায় বিড়বিড় করতো, কাউকে চিনতো না, খাবার দিলে খেত না, অন্যদিকে তাকে অন্যমনস্ক হয়ে কথা বলতে থাকতো। তো তার ট্রিটমেন্টের পরে 3-4 মাস পরে সে স্কুল আবার জয়েন করে। তো আরেকদিন নেক্সট ডে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন ওই টাইমটাতে আমাদের নামাজের সময় একটি ব্রেক দেওয়া হতো যে নামাজ পড়তে চাও পড়তে পারো। তো এরকমই আমরা ফ্রেন্ডরা মিলে আমরা নামাজের রুমে নামাজ পড়তে যেতাম। তো বলা বাহুল্য এখানে যে আমাদের নামাজের ঘরটা যেখানে ছিল, সেই বিল্ডিংটা ছিল খুব পুরনো একটা বিল্ডিং, 3তলা বিল্ডিং। 3তলা বিল্ডিং এর মধ্যে এক পাশ, মানে দোতলার এক পাশটা একটু খোলা ছিল। তো ওইখানে শুধু একটা ক্লাসরুম ছিল, অনেক বড় একটা ক্লাসরুম, অডিটোরিয়ামের মতো। আর এর পাশে, সিঁড়ির পাশেই হচ্ছে গিয়ে আপনার নামাজের ঘর, পাশে অজু করার স্থান। তো আমি কি হলো যে আমার ফ্রেন্ডরা বলছিল যে বের হবে। তো আমার যেহেতু দেরি হয়ে যাচ্ছিল, নামাজের সময় প্রায় মানে শেষ হওয়ার অবধি, মানে শেষ হবে ভাব। তো আমি ভাবছিলাম যে আমি একা গিয়ে নামাজটা পড়ে ফেলি, তো ওরা আসতে থাকুক। তো আমি টিচারকে বলে আমি বেরিয়ে যাই। তো আমি দেখলাম যে আর সচরাচর ওই বিল্ডিংটা থেকে উঠতো না,
ক্লাস ছাড়া কেউ ওই বিল্ডিংটাতে একাও যেত না। তো আমি একাই উঠলাম, অজু টজু করে শেষ করলাম, তো নামাজের রুমে ঢুকলাম। নামাজ রুম একদম পুরা ঠিকঠাক। তো যখন আমি নামাজ 2 রাকাত পড়লাম, তো 2 রাকাত পড়ার পরে আমি কিছু সাউন্ড শুনতে পাই। সাউন্ডটা হচ্ছে জুতার সাউন্ড ছিল, যে কেউ শু পরে, আমাদের শু পরতাম আমরা সবাই, তো শু পরে কেউ উঠছে, সিঁড়ি দিয়ে উঠছে, তাও খুব দৌড়ে দৌড়ে উঠছে। মানে এমন মনে হচ্ছিল কেউ দৌড়ে 3 তলায় যাচ্ছে, 3 তলা থেকে 2 তলায় নামছে। বাট এরকম কোনো চান্স নেই। ক্লাস চলাকালীন সময়ে মেয়েরা এরকম হুড় করে দৌড়ে যাবে বা নিচে নামবে, এরকম কোনো কিছুই নেই। তো আমি ভাবলাম হতে পারে যে কেউ নামাজ পড়তে এসেছে, আমার ফ্রেন্ডরা তো আসার কথা, তো কোনো কিছুই নেই। তারপরে একটা সময় নামাজ পড়াকালীন সময় আরেকটা সাউন্ড পেলাম, যে নামাজের ঘরের বাহিরে কেউ একজন হাঁটছে। একজনের হাঁটার শব্দ পেলাম, পরপর 2-3 জনের হাঁটার শব্দ। তো হাঁটার শব্দ হতে হতে আমি ভাবছিলাম যে হতে পারে যে বাহিরে কেউ এসেছে নামাজ পড়বার জন্য, বা ওরা ঢুকে যাবে। তো 2-3 জনের নামাজের জুতার শব্দ পেয়ে আমি জাস্ট পাত্তা দিলাম না, আমি আমার মতো নামাজ পড়তে থাকলাম। তো দেখলাম যে হঠাৎ করে নামাজের মানে ওই সাউন্ডটা, জুতার সাউন্ডটা বন্ধ হয়ে গেল। তো বন্ধ হয়ে যাওয়ার পরে আমি যেটা দেখলাম যে আমাদের ওইখানে 6-7টা কাতার ছিল, তা আমি সবসময় সেকেন্ড কাতারে নামাজ পড়তাম, একদম কর্নারে। একা যেহেতু ছিলাম, একদম কর্নারে আমি নামাজ পড়ছিলাম। তো এমন সময় আমি যখন সিজদা থেকে উঠি, তখন মনে হচ্ছিল যে আমার সঙ্গে প্রায় 6-7 জনের মতন নামাজ পড়ছে, বাট আমি দেখতে পাচ্ছি না। বাট মনোভব হচ্ছে যে হ্যাঁ, এই রুমের মধ্যে যে 6-7 জন আছে। এন্ড টেম্পারেচারটা এত বেশি বেড়ে যায় যে তখন শীতের সময় ছিল, যে হালকা হালকা শীত, তেমন গরম নেই। মনে হচ্ছিল যে সেই রুমটা প্রচন্ড তাপে ভরে গেল, মানে সম্পূর্ণ রুমটা প্রচন্ড তাপ হয়ে যায় এন্ড খুব গরম লাগা শুরু হয়। তো আমার মনে হচ্ছিল যে একজন ইমাম যে থাকে, উনি নামাজ পড়ান, ওনার পেছনে 6-7 জন নামাজ পড়ছেন, আমি সবার কিনারে। আমার মনে হচ্ছিল যে আমার পাশেও একটা অবয়ব, সেও নামাজ পড়ছে, আর 6-7টা অবয়ব। তো আমি খুব ভয় পেয়ে যাই। তো ভয় পেয়ে একটা পর্যায়ে জাস্ট আমি মনে বল নিয়ে যে আমি তো নামাজ পড়ছি, আমি তো ওযু করা অবস্থায় আছি, তো যেই আছে তারা ভালো কিছু হতে পারে, তো আমাকে কোনো ক্ষতি করবে না, আর বাহিরে যদি খারাপ কিছুও থাকে তাহলে আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। তো আমি আমার নামাজটা যথারীতি শেষ করে আমি বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে আমি তখন অব্দি আমি শব্দ পাচ্ছিলাম যে বাহিরে হাঁটার শব্দ। আমি যখন বের হই তখন দেখি যে ওখানটাতে কেউ নেই। বাট স্টিল নাও আমি দরজাটা খোলার আগ অব্দি আমি শব্দটা পাচ্ছিলাম হাঁটার। তো যখন দরজাটা খুলি তখন দেখি যে কেউ নেই সেখানে। আমি প্রচন্ড ভয় পাই এন্ড আমি আমার শরীরের শক্তি দিয়ে আমি দৌড়ানোর চেষ্টা করি, বাট আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার শরীর প্রচন্ড ভার হয়ে গিয়েছিল, পা ভার হয়ে গিয়েছিল, যে আমি ওখান থেকে নড়তে পারছিলাম না এত সহজে। তো আমি আল্লাহ করতে করতে আমি যখন সিঁড়িটার কাছে আসি, মনে হচ্ছিল যে 3 তলা থেকে কেউ মানে উকি ঝুঁকি দিয়ে আমাকে দেখার চেষ্টা করছে। তো আমি উপরের দিকে আর তাকানোর সাহস পাইনি, যদি কিছু দেখি। এন্ড আমি যখন সিঁড়ির পাশে যখন যাই, তখন পাশে ক্লাসরুমে মনে হচ্ছিল যে শত শত স্টুডেন্ট ওইখানে আর কি লাভ ঝাপ করছিল। বেঞ্চ গুলো এমন ভাবে নড়ছিল, মনে হচ্ছিল যে ওখানে কেউ মানে বেঞ্চ ধরে কেউ ঝাঁকুনি দিচ্ছে বা বেঞ্চের উপরে কেউ দৌড়াদৌড়ি করছে। অনেক মানুষ, আর ওই ক্লাসে আমাদের 100 থেকে 150 থেকে 200 জন খুব ভালোভাবে বসতে পারতো। তো মনে হচ্ছিল যে অনেক মানুষ ওইখানে গম গম আওয়াজ করছে। তো আমি একটু মনোবল পাই যে যেহেতু মানুষের কথার শব্দ পাচ্ছি, এত মানুষের হতে পারে ক্লাস হচ্ছে, আমি একটু